বিরতির পর ফিরে এলাম বাজেট ভ্যাকসিনকে সঙ্গে নিয়ে। বাজেট ভ্যাকসিন ৩৫,০০০ কোটি টাকা ভ্যাকসিনের জন্য বরাদ্দ করা হয়েছে। ভারত বিভিন্ন স্যাটেলাইট নয়, ভারত প্রতিবেশী যে সমস্ত রাষ্ট্রগুলো রয়েছে সেই রাষ্ট্রগুলোকে তারা সে সরবরাহ করবে, এই সমস্ত কিছু হয়েছে। কিন্তু কতগুলো দিক উঠে আসছে। আমি একটু প্রথমে একটু বলবো আদিত্য দাস এই বাজেটের যারা মানে সমালোচনার দিকগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। একটা ট্র্যাডিশনাল পদ্ধতিতে অভ্যস্ত দেশ অতিমারির পর একটু বেশি কি বাড়াবাড়ি হয়ে গেল না? না, একদমই না। আরও আগে এই জিনিসগুলো আমাদের আরও আগে রিফর্মগুলো হওয়া দরকার ছিল। আমি আসছি এক এক করে আসছি। আমি সূচকের কথা বলেছি, ওনারা মার্কেট ম্যানিপুলেশনের কথা বলেছে। মার্কেট ম্যানিপুলেশন হর্ষদ মেহতা বা এরম কিছু গুটিগত লোক করতে পারে। একটা বাজেটে যদি সূচক বাড়ে সেটা মার্কেট ম্যানিপুলেশন শো করে না, এক। দ্বিতীয়ত হচ্ছে উনি খুব আনফর্চুনেট, কংগ্রেসের যিনি স্পোক্সপারসন দিদি এসছেন, ওনাদের প্রধানমন্ত্রী যখন ছিলেন পিভি নরসিমহা রাও, উনি ভারতকে একদম গ্লোবালাইজেশনের পথে নিয়ে গেছিলেন, একটা পুরো ইকোনমিক ফিলোসফিতে চেঞ্জ, যেটা কি অত্যন্ত প্রয়োজনীয় ডিসিশন ছিল। অ্যান্ড আমি বলবো ভারতের অর্থনীতির দিশা ঘোরানোয় এখনও পর্যন্ত 1 নম্বর ডিসিশন ওটা। ওর জন্যই আজকে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি ওই একটা কারণেই। কিন্তু সমস্যা হচ্ছে কংগ্রেস স্পোক্সপারসনরা অনেক সময় ফ্যামিলি হ্যাংওভার থেকে বেরোতে পারেন না, সেই পুরনো নেহেরুভিয়ান বা পুরনো মিসেস গান্ধী অ্যাপ্রোচ। আর দীপঙ্করবাবু একটা কথা বললেন, প্রথমে ন্যাশনালাইজড করা হলো, তারপরে আবার বিলগ্নীকরণ কেন? অনেক ব্যাংক বা হ্যাঁ, আমি এরকম কোনো কথা বলেছি যেখানে আমি ওই দিদি আমি বলিনি, আপনি বলবেন, আমি আবার বলবো। হ্যাঁ বলুন। হ্যাঁ, তো দীপঙ্কর বাবু বললেন ন্যাশনালাইজেশন করলো সরকার, আবার কেন বিলগ্নীকরণ? ন্যাশনালাইজেশন বেশিরভাগ তো সব লেট 60s হয়েছে, ইন্দিরা গান্ধীর সময়, যখন কমিউনিস্ট তাদের অ্যাডভাইজাররা ছিল, পিএন হাস্কার থেকে শুরু করে আপনার অশোক মিত্র থেকে শুরু করে এইসব। আমরা তার ঘোর বিরোধী। কারণ আজকে দেখুন এই ব্যাংক ন্যাশনালাইজেশনই আমাদের এনপিএমএস তৈরি করেছে। আজকে প্রাইভেট ব্যাঙ্কগুলোর এনপিএ দেখুন, আর আপনি গভর্নমেন্ট ওন্ড ব্যাঙ্কগুলোর এনপিএ দেখুন, আকাশ আর পাতাল তফাৎ। স্টেট ব্যাঙ্ক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, শেষে মার্চ করাতে হচ্ছে ব্যাঙ্কগুলোকে হিউজ লসে। আর উনি রঘুরাম রাজনের কথা তুললেন বলে আমি দুটো স্কুল বলি আপনি ওকে। এতদিন বেশিরভাগ সময় ভারতবর্ষ স্বাধীনোত্তর চলেছে অমর্ত্য সেন অ্যান্ড কোম্পানি, অমর্ত্য সেন, কৌশিক বাসু, সি রঙ্গরাজন, মানে এনাদের স্কুল থেকে যারা বিলং করেন এই প্রভাবে। কিন্তু আমাদের সেই অ্যাপ্রোচ থেকে বেরিয়ে আমরা জগদীশ ভাগবতী, আপনাদের অরবিন্দ পানাগাড়িয়া, এই অ্যাপ্রোচে চলছি। তো সেক্ষেত্রে স্বাভাবিকভাবে দুজনের যুক্তি দুজনের কাছে আছে। তো আমরা মনে করেছি জগদীশ ভাগবতীর যে থিওরি বা সেই ফিলোসফি অনেক বেশি রেলিভেন্ট, অ্যান্ড সেটা প্রমাণও করে দিয়েছে আপনার মনমোহন সিং ফিনান্স মিনিস্টার আপনি থাকতেই পারেন, সেটা দিয়ে এমপিরিক্যালি আপনি থাকতে পারেন জগদীশ ভাগবতী বা এটা বোঝা যায় থাকতেই গ্রোথ পারে। না হলে একটা নেশনে আপনি ডিস্ট্রিবিউশনটা কিসে করবেন? প্রফিটই হলো না, তো ডিস্ট্রিবিউশনটা কিসের উপর হবে? এটাই তো সোশ্যালিজমের সবথেকে বড় ফ্লস। তাহলে দীপঙ্কর বাবু দেখুন, উনি যে কথাগুলো বলেছেন ওগুলো প্রেক্ষিতে বিশেষ কিছু বলার আমার ইচ্ছে নেই, বলার কোনো অর্থ হয় না। ওনারা সব কিছুতেই সেই নেহেরুর ভূত দেখতে পান। আমি একজন অর্থনীতির ছাত্র হিসেবে এটাতে কোনো রিয়্যাক্ট করতে চাই না। রাজনৈতিক ব্যক্তিত্বরা যারা আছেন তারা করলে করবেন। আসলে জগদীশ ভাগবতী বা অরবিন্দ পানাগড়িয়ার মডেলের কথা আপনি বলছেন, কিন্তু আমি জানি না আপনাদের যারা দেশ চালান তারা সেই ব্যাপারটা নিয়ে কতটা ওয়াকিবহাল। আপনারা খুব কথায় কথায় অমর্ত্য সেনের সম্বন্ধে সমালোচনা করেন, যারা করেন তারাও তার সম্বন্ধে কতটা পড়াশুনো করেছেন, তার নীতি সম্বন্ধে, তার অর্থনীতি সম্বন্ধে কতটা ওয়াকিবহাল সে ব্যাপারে আমার সন্দেহ আছে। তাই এগুলোর ব্যাপারে আমি টিপ্পণীগুলো এখন আমি দিতে চাই না। আজকে যদি আপনি মনে করেন যে আপনারা যেটা গত 6 বছর ধরে যে নীতিতে চলছেন সেটাতে ভারতবর্ষের কি অবস্থা হয়েছে, ভারতের অর্থব্যবস্থা কোথায় গিয়ে ঠেকেছে, করোনাকে বলে করোনা একটা কোমরবিড কেসের মতো এখন করোনাকে আপনারা ব্যবহার করছেন। ভারতের অর্থব্যবস্থা করোনার আগে থেকেই মুখ থুবড়ে পড়েছে, পরিসংখ্যান বলছে। তাই এ নিয়ে বিতর্ক করে লাভ নেই। আপনি যদি না আমাকে বলতে দিতে হবে, আপনি বড় বড় অর্থনীতিবিদদের কথা উদ্ধৃত করে এখানে বলার চেষ্টা করছেন উনি ভালো উনি খারাপ। সেটা আপনি পরিসংখ্যান দিয়ে বুঝুন। কাদের তত্ত্ব ভারতবর্ষে যখন অ্যাপ্লাইড হয়েছে দেশের অবস্থা কি ছিল। আজকে আমি সেই বিতর্কে এই কারণেই এখন ঢুকতে চাইছি না। আপনাদের এই মেঠো কথাগুলো আমি এখানে চ্যানেলে বসে বলতে চাই না। এগুলো মেঠো রাজনীতির কথা, ওই নেহরুর দুর্বলতা, অমুকের দুর্বলতা, এগুলো রাস্তাঘাটে চলে, এখানে চলে না। দুর্ভাগ্যজনকভাবে এই কথাগুলো আমাকে বলতে হলো আজকে। কিন্তু আপনি আবার বলছি, আমি
আপনি পরিসংখ্যান দিয়ে দেখুন, করোনার আগেই ভারতবর্ষের অর্থব্যবস্থা মুখ থুবড়ে পড়েছে। করোনাটাকে এখন আপনারা একটা ঢাল করছেন শুধু। আপনার অর্থব্যবস্থা যদি সত্যি, একটা অর্থনীতি যদি সত্যি সঠিক জায়গায় দাঁড়িয়ে থাকতো, সেটা যদি একটা শক্ত ভিতের উপর দাঁড়িয়ে থাকতো, তাহলে মনমোহন সিং এর পরে অর্থব্যবস্থাটা এভাবে মুখ থুবড়ে পড়তো না। ওকে, আসি। হ্যাঁ আদিত্য, হ্যাঁ, এটা তো- কিন্তু হ্যাঁ, মানে নেহরুভিয়ান অস্বীকার করা যায় কথাটা না, আমি কেন স্ট্যাটিস্টিক্যালি বুঝিয়ে দেয়। হ্যাঁ, স্ট্যাটিস্টিক্যালি বলছি নেহরুভিয়ান কথাটা কেন বললাম আমি। আপনি যদি 80-85 সাল বা প্রি 1991 দেখেন, পিভি নরসিমহা রাওয়ের বাজেটের আগে অবধি ভারতের অর্থনৈতিক ব্যবস্থা দেখেন, ওটাকে হিন্দু রেট অফ গ্রোথ বলা হতো। 3%, 3.5% ক্রস করতো না ভারতের গ্রোথ রেট। আফটার 91 পলিসি নেওয়ার পর 93-94 অনওয়ার্ডস ভারতের গ্রোথ রেট বেড়েছে। ইভেন বাজপেয়ীজির যে আরও অ্যাডিশনাল রিফর্মস, সেটা ভারতকে 7-8-9% অবধি নিয়ে গেছে। তারপরে 16 অবধি একটু ভালো ট্রেন্ড ছিল, তারপরে যে পড়েছে উনি রাইটলি করেছেন, আমরা করোনাটাকে ইউজ করছি কিনা। করোনার আগে ভারতের গ্রোথ রেট পড়েছে 4-4.5 অবধি নেমেছে। তার প্রধান কারণ হচ্ছে ডিমনিটাইজেশন, জিএসটি, এরকম রিফর্মগুলো, যাতে ক্যাশ ট্রানজ্যাকশন হতো, ক্যাশ ট্রানজ্যাকশন কমেছে, যার ফলে জিডিপি কন্ট্রাক্ট করেছে। তা আমরা কি কালো ধন দিয়ে মূলধন বানাবো দেশের? এটা একটা মোরাল প্রশ্ন অর্থনীতি। কালো ধনটা গেল কোথায়? আসছি, কালো ধন দিয়ে আমরা যদি মূলধন বাড়াতে চাই, তাহলে জিডিপি আমরা ইনফ্লেটেড জিডিপি করে দিতাম 8%, 9%, 10%। তাতে কি সাধারণ মানুষের কোনো উপকার হতো? সেটা একটা প্রথম প্রশ্ন। কালো ধন কোথায় গেছে না গেছে আপনারা ক্যাশ ট্রানজ্যাকশনের রেশিওটা দেখলেই বুঝতে পারবেন, বা কালো ফেক কারেন্সিগুলোর সার্কুলেশন দেখলেই বুঝতে পারবেন। একটু আরবিআই ডেটা আপনারা তো দেখুন। বলেছিলেন সেই লিস্ট প্রকাশিত দিদি, করবেন, আমি বললেন আমি না কেন? বলে দিই, আপনি তারপর বলবেন। আপনি বেকারত্বর প্রশ্ন তুলেছেন। বেকারত্ব 3.9% ছিল আনএমপ্লয়মেন্ট রেট 10 বছরে ইউপিএ গভর্নমেন্টের, এনএসএস এর ডেটা বলছি আমি। আর 3.4% ছিল 2019 ইলেকশন অবধি, লাস্ট যেবারে এনএসএসও পাবলিশ করেছে ডেটা, মানে মোদী সরকারের প্রথম 10 ইয়ার। তার মানে কংগ্রেস 10 বছর ইউপিএর থেকে 5 বছর ইউপিএতে কম, মানে বেকারত্ব কম, সেটা ভালো ইন্ডিকেশন। আর তারপরে প্যান্ডেমিকের জন্য যে মানে আনওয়ারেন্টেড, আনপ্রেসিডেন্টেড যে বেকারত্বটা হয়েছে, সেটা অলরেডি 25%-এর ওপর ব্যাক করে গেছে। আমাদের ইকোনমিক সার্ভেতে আছে ভি শেপড কার্ভ। আপনি ইকোনমিক সার্ভেটা ভালো করে দেখলেন, আরও দুটো ইন্ডিকেটর দিয়ে দিচ্ছি। লাস্ট মান্থে আমাদের প্যান্ডেমিকটাকে আপনারা বারে বারে শিখণ্ডী হিসেবে দাঁড় করাচ্ছেন। প্যান্ডেমিকের আগে থেকেই এই প্যান্ডেমিকের আগের উত্তরটা তো আমি দিলাম, আমি Okay, আসছি, আমি না, না, লাস্ট ঠিক আছে। এটা বলেন। না, দুটো একটা- ইন্ডিকেটর দেখেন, হ্যাঁ, বুঝতে পেরেছেন? প্যান্ডেমিকের আগে থেকেই এই না, সিচুয়েশনটা ইন্ডিকেটরের তৈরি থেকে বড় হয়েছিল দুটো ভারতবর্ষের ইন্ডিকেটর বলে বুকে। দিচ্ছি, আপনার বুঝতে সুবিধা হবে। জিএসটি কালেকশন আর এফডিআই ইনফ্লো লাস্ট মান্থে ভারতের সর্বোচ্চ গেছে, সেটা আরো বুস্ট আপ করবে এই বাজেটটাকে। এটা তো রেকর্ড, আপনি যে কোনো আমি এখানে একটু আবার দীপঙ্কর বাবুর কাছে আসছি। দীপঙ্কর বাবু, এই যে এক সেকেন্ড, এই একটু বেরিয়ে আসি, একটু ওই বিতর্ক থেকে বেরিয়ে আসি। সমাজতান্ত্রিক মডেল, তারপর হচ্ছে মিক্সড মডেল। আমি তো শুরুতেই বললাম যে এটা ভীষণভাবে আপনাকেও জিজ্ঞেস করেছিলাম এই কারণে, এটা ভীষণভাবে মানে ভেরি মাচ প্রো ক্যাপিটালিস্টিক দিকে যাচ্ছে। কিন্তু আরেকটা দিক আছে, যেমন হচ্ছে স্টার্ট আপের ক্ষেত্রে বা এই যে সোশ্যাল সিকিউরিটির ক্ষেত্রে যারা হচ্ছে গিগ সেক্টরে কাজ করে, এগুলোই তো এখনকার তাদেরকেও সোশ্যাল সিকিউরিটি নেটের মধ্যে। অর্থাৎ এই বাজেটটার মধ্যে আবার কতগুলো দিক আছে, সেটা কি আপনি মানে তুলে ধরতে চাইবেন বা কিছু বলবেন এই বিষয়ে? না, আমি সেরকম কোনো সিগনিফিকেন্ট দিক পাইনি, বরং উল্টোটা পেয়েছি। আমি যতটুকু শুনলাম, সেটা কিরকম? নারেগার অ্যালোকেশন কমে গেছে, সেটা প্রায় 75% সম্ভবত কমেছে। আমি ডেটাটা এখনো দেখিনি, কিন্তু যতটুকু আমি শুনেছি কমেছে। ডেটাটা আমি রাত্রে হয়তো আরো খুঁটিয়ে পড়লে বুঝতে পারবো। এটা ৮,৪০০ কোটি টাকা ছিল, সেটা ২,৪০০ কোটি টাকা। তাহলে 8,000 থেকে 2,000 যদি হয়, তাহলে কতটা কমেছে বুঝতেই পারছেন। 75%। 75% কমেছে। এটা কোন ইন্ডিকেশন? আজকে যখন দেশের অবস্থা, বেকারত্বের হার এই অবস্থায়, মানুষের হাতে টাকা নেই, ক্রয় ক্ষমতা নেই, তখন নারেগার এই যে কমানো অ্যালোকেশন, সেটা কিসের লক্ষণ? দ্বিতীয় একটা কথা বলছি, আমি যতটুকু শুনলাম বাজেটে একটা বোধহয় কথা বলা আছে, দেশে এখন জাহাজ ভাঙার শিল্প তৈরি হবে। জাহাজ ভাঙার শিল্প মানে যেগুলো সমস্ত বাতিল Remodeling জাহাজ, হবে। সমস্ত বাতিল জাহাজগুলো ভাঙার শিল্প। এতে দেশের পলিউশনটা কমবে না বাড়বে? জাহাজ ভাঙাটা কি খুব জরুরি একটা পরিষেবা আমাদের দেশের? কারা জাহাজ ভাঙা শিল্প করতে যায়? যে দেশে স্টিল নেই, আয়রন নেই, তারা জাহাজ ভাঙার ওই আয়রন থেকে ছোট ছোট বিভিন্ন কারখানা তৈরি করে। বাংলাদেশ যেমন, তাদের স্টিল নেই, আয়রন নেই, জাহাজ ভেঙে সারাদিকে সাইকেল তৈরি করে। আমাদেরকে সেই অবস্থায় পৌঁছে গেছি দেশ তাহলে মোদির আমলে, যে আমাদের এখন স্টিল আয়রন জোগাড় করতে হচ্ছে জাহাজ ভেঙে?
পলিউশন লেভেলটা কোথায় হবে? আরেকটা দিক আমি শুধু উল্লেখ করি, আমি জাস্ট দেখলাম ডেফিনেশন অফ দ্য স্মল ইন্ডাস্ট্রি বা যে স্মল স্কেল সেক্টর, সেটাও বোধহয় বদলেছে। তাদের এখন সম্ভবত ক্যাপিটাল যেটা মিনিমাম যেটা ম্যাক্সিমাম ছিল স্মল স্কেলের ডেফিনেশনে 50 লাখ থেকে 2 কোটি করা হয়েছে। বেশ, মানে এতে একটা বড় সংখ্যক যারা মানে কি বলবো অ্যাফ্লুয়েন্ট মানুষ, মানে অ্যাফ্লুয়েন্ট ক্যাপিটালিস্ট, তারা কিন্তু স্মল স্কেলে যাবতীয় সুবিধাগুলো নিয়ে চলে যাবে। অবশ্যই একটা বড় ব্রেকিংয়ের দিকে একটু নজর রাখবো। এই মুহূর্তে আলিপুর আদালতে সেখানে আগুন লেগেছে এবং আগুনের একটা মানে ওখানে আগুন রীতিমতো উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করেছে। এই বিষয়টা আমরা একটু জানার চেষ্টা করব এবং এই মুহূর্তে আপনাদের জেনে রেখে আলিপুর আদালতে বিধ্বংসী আগুন, আদালতে যেখানে প্রচুর নথিপত্র রয়েছে সেই নথিপত্র ক্ষয়ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে। ঘটনাস্থলে দমকলের 6টি ইঞ্জিন এই মুহূর্তে উপস্থিত রয়েছে। আরেকটু বিস্তারিতভাবে জানার চেষ্টা করব আমাদের সাংবাদিক ষষ্ঠী চট্টোপাধ্যায়ের কাছ থেকে। ষষ্ঠী, শুনতে পাচ্ছ? দেখো সুজিতদা, এই নিয়ে দ্বিতীয়বারের জন্য আলিপুর আদালতে আগুনের ঘটনা ঘটলো, আগুন লাগার। এবং আজকে দুপুর 1:45 আলিপুর আদালতে যে অ্যাসোসিয়েশন রয়েছে সেই বার অ্যাসোসিয়েশনের ছাদ থেকে হঠাৎই ধোঁয়া বেরোতে দেখতে পাওয়া যায় এবং সেই সময় আইনজীবীরা সেখানে ছিলেন এবং আগুনের তীব্রতাটা এতটাই বেশি এবং সেখানে বহু মামলার নোটিশ আইনজীবীদের কাছে থাকে, অনেক সময় সেগুলো বারে তারা রেখে দেন। সেইটা একটা চিন্তার বিষয় হয়ে উঠেছে আইনজীবীদের কাছে। তবে কি কারণে আগুন লেগেছে সেটা এখনো স্পষ্ট নয় দমকল বিভাগের আধিকারিকদের কাছে। এই মুহূর্তে ঘটনাস্থলে দমকলের 6টি ইঞ্জিন ওকে, ষষ্ঠী, এই ঘটনার উপর অবশ্যই দৃষ্টি রাখো। তার কারণ হচ্ছে আজকে আমরা যে আদালতে খুব গুরুত্বপূর্ণ এই আদালতে আলিপুর আদালত, সেখানে দমকলের 6টি ইঞ্জিন, মানে পরিষ্কার ইঙ্গিত আগুনের একটা সেখানে বিধ্বংসী একটা অগ্নিকাণ্ড তৈরি হচ্ছে। যদি আগুন নিয়ন্ত্রণে না আনা যায় তাহলে কিন্তু পরিস্থিতি কিন্তু যথেষ্ট উদ্বেগজনক জায়গায় গিয়ে পৌঁছবে। বহু তথ্য নথিপত্র সেখানে রয়েছে সেই আদালতে। গোটা ঘটনার উপর আমরাও দৃষ্টি রাখছি। আমি আবার আসবো একটু সুস্মিতা দেবী আপনার কাছে। এই যে বাজেট ভ্যাকসিন, এই ক্ষেত্রে নিঃসন্দেহে কতগুলো জায়গায় ভারতীয় জনতা পার্টির কাছে এটা কিন্তু খুব কঠিন একটা সময়। যেই সরকার আপনারা থাকলে আপনাদের কাছেও একটা খুব কঠিন পরিস্থিতি তৈরি হতো। কিন্তু যে জায়গা থেকে সেখানে ইনফ্রাস্ট্রাকচারে গুরুত্ব দেওয়া হচ্ছে, রাজ্যে 25,000 কোটি টাকার বিনিয়োগ আসছে, কেন্দ্রীয় বিনিয়োগ। তার কারণ হচ্ছে এখানে পরিকাঠামো রাস্তার জন্য। এটা ঘটনা যে শিলিগুড়ি বা ওই অঞ্চলটা উত্তরবঙ্গের সাথে দক্ষিণবঙ্গের এই যে যোগাযোগের ক্ষেত্রে এই রাস্তা খুব গুরুত্বপূর্ণ, সেখানে 25,000 কোটি টাকা বিনিয়োগ হয়েছে এই রাজ্যের জন্য। এটা নিঃসন্দেহে এটাই একমাত্র অবশ্য খবর আছে এই রাজ্যের জন্য, আলাদা করে সেরকম কিছু বিরাট কিছু অন্যদিকে নেই। কি বলবেন? সত্যি কথা বলতে আপনি যে কথাটা বললেন যে সত্যি এরকম এইটাই একটা খবর আছে রাজ্যের জন্য, ভালো খবর। সত্যি এটা রাজ্যের জন্য একটা ভালো খবর। আমাদের রাজ্যে ভালো কিছু হলে আমরা প্রত্যেকেই আনন্দিত হই, কারণ আমরা সুবিধাটা সবাই পাবে। সেখানে দলমত নির্বিশেষে আমরা সুবিধা ভোগ করব, যখন ভালোটাকে ভালো বলতেই হবে। কিন্তু বিষয়টা হচ্ছে আপনি ভেবে দেখুন, যে সমস্ত স্টেটগুলোতে সামনে বিধানসভা নির্বাচন, সেই সমস্ত স্টেটগুলোতেই কিন্তু নতুন করে সড়ক যোজনার একটা প্রকল্প দেখা যাচ্ছে। সেখানে কিছু অ্যালোকেশন হচ্ছে, বরাদ্দ হচ্ছে টাকা নতুন করে রাস্তা তৈরি করার জন্য। তাহলে এইটা কিন্তু একটা সামনের অ্যাসেম্বলি ইলেকশনের গিমিকও বলা যেতে পারে। কিন্তু যদিও কাজটা ভালো হচ্ছে, সুতরাং ভালো বলতে হবে, আমরা প্রত্যেকেই উপকৃত হব। কারণ আমরা সবসময় বাজেটের ক্ষেত্রে একটা দিক দেখি যে শিক্ষা এবং স্বাস্থ্যের ক্ষেত্রে ব্যয় বরাদ্দ 125% মতো বৃদ্ধি হয়েছে এবং উচ্চশিক্ষা কমিশন তৈরি হচ্ছে। 15,000 স্কুলে বরাদ্দ বৃদ্ধি এবং জনজাতি এলাকায় 758টি একলব্য স্কুল। কিছু বলবেন? বিষয়টা হচ্ছে দেখুন, স্বাস্থ্য খাতে এখন তো আমাদের স্বাস্থ্য খাতে ভীষণভাবেই বাজেট বৃদ্ধি করার প্রয়োজন, কারণ যেহেতু আমরা একটা এই কোভিড-19-এর মধ্যে দিয়ে যাচ্ছি। স্বাস্থ্য খাতে বরাদ্দ হয়েছে, আমি একটা জিনিস দেখে খুব অবাক হলাম। স্বাস্থ্য খাতে বরাদ্দ হয়েছে যে টাকা, তাতে একটা নির্মলা সীতারামন একটা বিবৃতি দিলেন যে 17টা এমার্জেন্সি ইউনিট করা হবে। 17টা এমার্জেন্সি এবং বিভিন্ন জেলায় হচ্ছে স্বাস্থ্য পরীক্ষাগার, আর মানে যেটা ল্যাবরেটরি। 653টা জেলায় সুবিধা পাবে, 653টা জেলা সুবিধা পাবে, 17টা ইউনিট হবে। আপনি বলুন তো, এই 130 কোটির দেশে 17টা এমার্জেন্সি ইউনিট দিয়ে কিভাবে উপকার করবে মানুষগুলো, কিভাবে প্রত্যেকটা মানুষ তার পরিষেবাটা পাবে? এটা কি অ্যাবসলিউটলি একটা মানে জাস্ট এটা গিমিক বাজেট মনে হচ্ছে না আপনাদের কাছে? গিমিক আপনার কাছে ডেফিনেটলি এই পয়েন্টটায় আসবো। নির্মলা সীতারামন স্বাস্থ্য খাতের ক্ষেত্রে
ব্যয় বরাদ্দ বৃদ্ধি হয়েছে, কিন্তু একটা প্রশ্ন উঠেছে 135 কোটির দেশের জন্য কেটে পর্যাপ্ত, বিশেষভাবে কোভিড মহামারী উত্তর এই পরিস্থিতিতে কি এটা কি খুব যথাযথ নাকি এটা সত্যি গিমিক? শুনবো একটু। The budget proposals for 21-22 rest on 6 pillars: health and well-being, physical and financial capital and infrastructure, inclusive development for aspirational India, reinvigorating human capital, innovation and R&D, and as sixth, minimum government and maximum governance. I now move to talking about the first pillar, health and well-being. Even at the outset, I would like to say that the investment on health infrastructure in this budget has increased substantially. Progressively, as institutions absorb more, we shall commit more. Taking a holistic approach to health, we focus on strengthening 3 areas: preventive, curative, and well-being. Health systems. A new centrally sponsored scheme, PM Atmanirbhar Swasth Bharat Yojana, will be launched with an outlay of about 64,180 crores over 6 years. This will develop capacities of primary, secondary, and tertiary care health systems, strengthen existing national institutions, and create new institutions to cater to detection and cure of new and emerging diseases. This will be in addition to the National Health Mission. The main interventions under the scheme are support for over 17,000 rural and 11,000 urban health and wellness centers, setting up integrated public health labs in all districts, and 3,382 block public health units in 11 states, establishing critical care hospital blocks in 602 districts and 12 central institutions, strengthening of National Center for Disease Control, its 5 regional branches and 20 metropolitan health surveillance units, expansion of the integrated health information portal to all states and UTs to connect all public health labs, operationalization of 17 new public health units, and strengthening of 33 existing public health units at points of entry, that is, at 32 airports, 11 seaports, and 7 land crossings, setting up of 15 health emergency operation centers and 2 mobile hospitals, and setting up of a national institution for One Health, a regional research platform for WHO, World Health Organization, Southeast Asia Region Office, 9 biosafety level 3 laboratories, and 4 regional national institutes for virology. সুস্মিতা দেবীর কাছে এটাই মানে একটা কিন্তু অনেকগুলো জায়গাকে ধরার চেষ্টা হচ্ছে, একটা ইন্টিগ্রেশনস হলে কি সত্যি তখন মনে হবে এটা গিমিক? বিষয়টা হচ্ছে দেখুন, একটা যদি টোটাল আপনি একটা মিলিয়ে যদি দেখতে চান, তাহলেও কিন্তু আপনি এই 135 কোটির দেশে এই 135 কোটি মানুষকে পরিষেবার জন্য এটি কিন্তু একটা গিমিক বলা যায়। তার কারণ 135 কোটি মানুষের জন্য এই টোটাল ইনফ্রাস্ট্রাকচারটাকে এক জায়গায় করলেও তারা পরিষেবাটা সঠিকভাবে পায় না। আপনি দেখুন 17 পাবলিক হেলথ ইউনিট, 15টি এমার্জেন্সি ইউনিট, আপনার 9টা ল্যাবরেটরি, আচ্ছা তারপরে হচ্ছে আপনার এরকম সবগুলোকে এক জায়গায় নিয়ে আসুন। তাহলে মানে এখানে তোমরা বলছো যে আত্মনির্ভর ভারত, আত্মনির্ভর সব ক্ষেত্রে, আত্মনির্ভর ভারতের কথা বলা হচ্ছে। ভারত তো আত্মনির্ভর, ভারতবর্ষের স্বাধীনতা হওয়ার পর থেকেই ভারত আত্মনির্ভর। রাইট রাইট এই প্রশ্নটা তো কংগ্রেস করার নিশ্চয়ই অধিকার বা ধক্ত তাদের থাকবেই। আদিত্য,
আমি যে জায়গাটা পয়েন্ট করব ওনাকে, উনি হেলথ ইনফ্রাস্ট্রাকচারে বললেন সংখ্যাটা হচ্ছে 94,452 কোটি টাকা ছিল আগের এতে বরাদ্দ, এখন হয়েছে 2,23,846 কোটি টাকা, মানে 137% বরাদ্দ বাড়ানো সোশ্যাল মানে হেলথ সেক্টরে। ইটস নট আ ম্যাটার অফ জোক, কারো সেটা গিমিক মনে হতে পারে। দিদি আমি বলে নিই, আপনার সময় আমি ইন্টারাপ্ট করিনি আমি, হ্যাঁ থ্যাংক ইউ। তো বলছি আর হেলথের বিষয়টা স্টেটেরও একটা রোল থাকে, ঠিক আছে। আরও ইম্পর্টেন্ট আমি যেটা দেখলাম, আমি এখনো পুরো ডিটেলটা পাইনি, আমি দেখলাম এটাকে কনকারেন্ট লিস্টের দিকে আনা হয়েছে স্টেট লিস্ট থেকে। সেটা একটা খুব পজিটিভ দিক, কারণ অনেক হেলথ স্কিম অনেক সময় যেরকম আমাদের পশ্চিমবঙ্গ সরকার করেছিল আপনার আয়ুষ্মান ভারত, সেটাকে অ্যালাউ করেনি। তো কনকারেন্ট লিস্ট হয়ে গেলে সেই জায়গাটাও স্মুথ হবে, যে সেন্ট্রাল স্টেটের একদম সুন্দর কোলাবোরেশনে হবে। আর একটা ভালো কথা কি, আমাদের পশ্চিমবঙ্গের জন্য রিসেন্ট আমাদের কল্যাণীতে এইমস খোলা হয়েছে, তার জন্য আমার মনে হয় কংগ্রেস নেতৃত্বের কনগ্রাচুলেট করা উচিত আমাদের প্রধানমন্ত্রীকে। তার যা ভ্যাকসিন প্রোগ্রাম থেকে শুরু করে যেভাবে প্যান্ডেমিক হ্যান্ডেল করা থেকে শুরু করে, ক্রিটিক্স তো থাকবে, উনি সমালোচনা করবেন, উনি বলবেন জায়গাগুলো, কিন্তু কিছু জায়গায় তো আমাদের প্রধানমন্ত্রীর প্রশংসার দাবিদার, সেই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। আমি আসবো দীপঙ্কর, এক সেকেন্ড আসবো দীপঙ্কর দা, কিন্তু আমাদের যে লড়াইটা ছিল আমরা উত্তরবঙ্গে এইমস হওয়ার জন্য, উত্তরবঙ্গে এইমসটা কেন হলো না সেটা। আচ্ছা ঠিক আছে, উত্তরবঙ্গে একটা এইমস হলে তো আরো ভালো, রাজ্যে তো আরো তাহলে দুটো এইমস তৈরি হয়ে আজকে উত্তরবঙ্গের লোকেদের দৌড়ে দৌড়ে এখানে আসতে হয় তাদের ট্রিটমেন্ট করাতে। না না নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই, তাদের যা দুরবস্থা, তাদের আস্তে আস্তেই কত পেশেন্ট মানে মারা যান। ওকে দিদি, যদি আপনি স্টেট হেলথ মিনিস্টারকে বলেন, ওনারা উত্তরবঙ্গে বেশিরভাগ লোকজন মালদা মেডিকেল কলেজ আর উত্তরবঙ্গ মেডিকেল কলেজের উপর ডিপেন্ডেন্ট, আপনি খুব পার্টিনেন্ট পয়েন্ট তুলেছেন একটা। যদি হেলথ মিনিস্টারকে বলেন আমাদের রায়গঞ্জে যদি ভালো কোনো হেলথ সেক্টর তৈরি করে দেওয়া হয় তাহলে খুব ভালো হয়। দীপঙ্কর বাবু, অনেক ল্যাবরেটরির দিকে মানে বা গবেষণার দিকটা প্রায় 137% ব্যয় বরাদ্দ বৃদ্ধি, এটা কি ইতিবাচক? তো বটেই এটা, হ্যাঁ ইতিবাচক, কিন্তু এটা একটা আশঙ্কার জায়গা থেকে আমি বলছি। কিরকম? আপনি দেখবেন যে যেটা হেলথ, যেটা আমাদের স্টেট লিস্টে ছিল, হ্যাঁ, এবং প্রাথমিকভাবে আমি অন্তত মনে করি যে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার প্রাথমিক দায়িত্ব থাকবে রাজ্য সরকারের। হেলথকে কনকারেন্ট লিস্টে নিয়ে যাওয়া মানে এই যে রাজ্যের ক্ষমতা আরেকটু খর্ব হলো। না না, ক্ষমতা অবশ্যই সব রাজ্যের রাজ্য সরকার বেনিফিটগুলো পায়। আমাকে একটু বলতে দিন, যদি এটা কেন্দ্রীয় সরকারের লিস্টে মানে কনকারেন্ট লিস্টে চলে যায়, তাহলে সেই সমস্যাটা আবার বাড়বে, যেখানে আমরা শিক্ষার ক্ষেত্রে দেখতে পাচ্ছি এতে কিন্তু খুব একটা সুবিধে হয়নি, কোনো লাভ হয়নি। আজকে কেন্দ্র সরকারের যে এই যে সেন্ট্রালাইজেশনের প্রতি একটা ঝোঁক, সমস্ত রাজ্য সরকারগুলোর সমস্ত ক্ষমতাকে কাটেল করার যে ঝোঁক, একমুখী একটা যে একটা প্রক্রিয়া চলছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি এতে দেশের লাভ হবে না, এতে দেশের ক্ষতি হবে। দেশটা কিন্তু সত্যি সত্যি দুর্বল হবে, এইরকম একটা আমাদের মতো একটা ভীষণ ডাইভার্সিফাইড একটা কান্ট্রি যদি সবসময় একমুখী একটা সেন্ট্রালাইজড পলিসি নেওয়া হয়। আমাদের ফেডারাল স্ট্রাকচারকে দুর্বল করে ভারতবর্ষের উন্নতি হতে পারে না। এটা যে রাজ্য থেকে যে রিয়াকশন হবে, এটা কিন্তু আদিত্য এটা কিন্তু নিশ্চিত। হ্যাঁ না, আমি বলছি আমাদের দেশটার নাম হচ্ছে ইউনিয়ন অফ স্টেট, নট ফেডারেশন অফ স্টেট। যেরকম এখানে স্টেটের রোল আছে, সেখানে কেন্দ্রের সেন্ট্রালের রোল আছে। আর কনকারেন্ট লিস্ট মানে স্টেট লিস্ট অ্যাজ ওয়েল অ্যাজ সেন্ট্রাল লিস্ট, দুটোর মধ্যেই সেটা আসছে। সেন্ট্রালাইজড করে নেয়নি, মানে সেন্ট্রাল লিস্টে নিয়ে নেয়নি হেলথকে। 3 নম্বর হচ্ছে মানে একটা রাজ্য থেকে কনকারেন্টে গেলে মানে হচ্ছে রাজ্যের সাথে কেন্দ্রটা ক্ষমতাটা তো ওইখানে খর্ব হলো। ইন্ডিপেন্ডেন্ট একটু প্রধানমন্ত্রী প্রতিক্রিয়া দিচ্ছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী তিনি প্রতিক্রিয়া দিচ্ছেন 2021-এর এই যে বাজেটে, আমরা একটু শুনবো। राज्य पूर्वोत्तर के हमारे राज्य और उत्तर में लेह लद्दाख जैसे क्षेत्रों में विकास पर विशेष ध्यान दिया है। ये बजट भारत के कोस्टल स्टेट्स जैसे तमिलनाडु, केरल, पश्चिम बंगाल, इनको एक बिजनेस पावर हाउस बनाने की दिशा में एक बड़ा कदम उठाए। नॉर्थ ईस्ट के राज्य जैसे असम के अनएक्सप्लोर्ड पोटेंशियल को टैप करने में बजट बहुत बड़ी मदद करेगा। इस बजट में जिस तरह से रिसर्च एंड इनोवेशन इकोसिस्टम पर बल दिया गया है, जो प्रावधान किए गए हैं, उनसे हमारे युवाओं को ताकत मिलेगी। भारत उज्जवल भविष्य के लिए बहुत ठोस कदम रखेगा। साथियों, देश के सामान्य मानवी का, महिलाओं का जीवन आसान बनाने के लिए
उनके स्वास्थ्य, स्वच्छता, पोषण, शुद्ध जल और अवसरों की समानता, इस पर इस बजट में विशेष बल दिया गया है। बजट में इंफ्रास्ट्रक्चर पर खर्च में अभूतपूर्व वृद्धि के साथ साथ कई व्यवस्थागत सुधार किए गए हैं, जिसका बहुत बड़ा फायदा देश में ग्रोथ और जॉब क्रिएशन, रोजगार के लिए बहुत लाभ होगा। देश में एग्रीकल्चर सेक्टर को मजबूती देने के लिए, किसानों की आय बढ़ाने के लिए इस पर बजट में बहुत जोर दिया गया है, कई प्रावधान किए गए हैं। एग्रीकल्चर सेक्टर में किसानों को और आसानी से और ज्यादा ऋण मिल सकेगा। देश की मंडियों को यानी एपीएमसी को और मजबूत करने के लिए, सशक्त करने के लिए एग्रीकल्चर इंफ्रास्ट्रक्चर फंड से मदद का प्रावधान किया गया है। ये सब निर्णय ये दिखाते हैं कि इस बजट के दिल में गांव है, हमारे किसान है। एमएसएमई सेक्टर को गति देने के लिए, रोजगार के अवसर बढ़ाने के लिए इस बार एमएसएमई सेक्टर का बजट भी पिछले साल की तुलना में 2 गुना से ज्यादा कर दिया गया है। साथियों, ये बजट आत्मनिर्भरता के उस रास्ते को लेकर आगे बढ़ा है जिसमें देश के हर नागरिक की प्रगति शामिल है। ये बजट इस दशक की शुरुआत की एक मजबूत नींव रखने वाला बजट है। सभी देशवासियों को आत्मनिर्भर भारत के इस महत्वपूर्ण बजट के लिए मैं बहुत बहुत शुभकामनाएं देता हूं। फिर से एक बार वित्त मंत्री जी और उनकी टीम को बहुत बहुत अभिनंदन करता हूं, धन्यवाद करता हूं। আদিত্য, পশ্চিমবঙ্গ সহ দুটো রাজ্য যেখানে ভোট আছে সেখানে বিজনেস পাওয়ার হাউস বানাবার লক্ষ্য, মানে নতুন দশকে শুরুতেই এই যে বাজেট, যেটাকে বলা হয় পোস্ট কোভিড বাজেটও বলা যেতে পারে, সেটাকে ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলকে বিজনেস পাওয়ার হাউসের দিকে নিয়ে যাওয়ার কথা বলছেন। 25,000 কোটি টাকায় বিজনেস পাওয়ার হাউস, মানে কি এটা কি পর্যাপ্ত? তাহলে না, শুধু 25,000 কোটি টাকা পর্যাপ্ত তো একদমই না। আর শুধু এটাও বাজেটে নেই, আপনি দেখবেন চা বাগানের জন্য ইনভেস্টমেন্ট একটা বেনিফিট দেওয়া হয়েছে আপনার পশ্চিমবঙ্গ আর আসামের জন্য স্টেট মেনশন করে। 3টে ইনবাউন্ড ফ্রেট করিডোরের কথা বলা হয়েছে, যেটা আগেও হয়েছিল দেখবেন, ইস্ট করিডোর আর ওয়েস্ট করিডোর। ওয়েস্ট ফ্রেট করিডোরটা অলরেডি নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী 3 সপ্তাহ আগে চালু করে দিয়েছেন। আমাদের ইস্টটা জমিজট বা আমাদের রাজ্য সরকারের উদাসীনতার কারণে হয়নি, যেটা পুরুলিয়া যদি ফ্রেট করিডোরটা ক্লিয়ার হয়ে যেত আমাদের, কারণ ইস্টার্ন রেলওয়ে, সাউথ ইস্টার্ন রেলওয়ের কলকাতা হচ্ছে একটা নার্ভ সেন্টার, সেখান থেকে আমাদের যদি ফ্রেট করিডোরটা ক্লিয়ার হয়ে যেত, প্যাসেঞ্জার ট্রেন থেকে শুরু করে ফ্রেট থেকে শুরু করে অনেক স্মুথ ফাংশনিং। ওকে, দীপঙ্কর বাবু, বিজনেস পাওয়ার হাউস করতে মানে উনি লক্ষ্য রেখেছেন, এটা কি নির্বাচনের জন্য কথা, না এটা কথার কথা বলে কিভাবে আপনি এটার প্রতিক্রিয়া দেবেন? আমি এমন কিছুই দেখতে পাইনি যেটা পশ্চিমবাংলাকে বিজনেস পাওয়ার হাউস করার জন্য তাদের কোনো উদ্যোগ চোখে পড়ে। তো আমার কাছে যেটা হয় সেটা একটু আগে আমি যেটা বলছিলাম, যে কেন্দ্র যে রাজ্যের যে ক্ষমতাগুলো কেড়ে নিচ্ছে, এতে আমাদের আনন্দিত হওয়ার তো কোনো কারণই নেই, শঙ্কিত হওয়ার কারণ আছে। একটা উদাহরণ দিলে বোঝা যাবে, সমস্ত যেগুলো পাবলিক সেক্টর ইউনিটসগুলো যেগুলো সব বিক্রি করার জন্য আজকে নিলাম ডাকা হচ্ছে, সবকটাই কেন্দ্রীয় সরকারের অধীনে। যে ব্যাংক বলুন, ইন্স্যুরেন্স কোম্পানি বলুন, এয়ার ইন্ডিয়া বলুন, রেলওয়ে বলুন, সব কিছুই। তাহলে রাজ্য সরকার থেকে ক্ষমতা যখন কেন্দ্র সরকারের কাছে চলে যায়, তাতে যে এই সংস্থাগুলো খুব একটা ভালো চলেনি তার ইঙ্গিত কিন্তু এই বিক্রি করার সিদ্ধান্ত। তাই আজকে যারা বলছেন যে স্বাস্থ্য পরিষেবা কনকারেন্ট লিস্টে চলে গেলে রাজ্যের ক্ষমতা কমে কেন্দ্রের ক্ষমতা যদি বাড়ে স্বাস্থ্য পরিষেবা ভালো হবে, তাদের যুক্তিতে কোথাও একটা গলদ আছে বলে আমার মনে হয়। আমি ওই যুক্তিটা দিই। এবার আরেকটা অন্য প্রসঙ্গে আসি। কৃষির কথা আমাদের এখানে একটু আলোচনা হয়নি, কেন সময় মধ্যে প্রায় ফুরিয়ে এসেছে। নিঃসন্দেহে আজকে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কৃষি। আজকে সমস্যা বলবো না, কৃষকরা আমাদের বাঁচিয়ে রেখেছেন এই প্যান্ডামিক পিরিয়ডে। ভারতবর্ষে দুর্ভিক্ষ হয়নি কৃষকদের জন্যই। আজকে এখনও যে সমস্ত জিনিস আমরা রপ্তানি করছি তার মধ্যে একটা বড় রপ্তানিযোগ্য পণ্য হচ্ছে কৃষি পণ্য। আজকে বাজেটে কৃষকের জন্য কি দেওয়া আছে? ভারত সরকার, এই মোদী সরকার WTO-তে যে হলফনামা দিয়েছেন 2019 সালে,
সেখানে তিনি বলছেন যে 2019 সালে ভারতের কৃষককে 56 বিলিয়ন ডলার সাবসিডি দেওয়া হয়েছে। একই হলফনামা ভারত সরকার বলছেন ভারতে পুয়ার, রিসোর্স পুয়ার অ্যান্ড স্মল ফার্মার্সের সংখ্যা, আমি কথাটা কোট করছি, রিসোর্স পুয়ার অ্যান্ড স্মল ফার্মার সংখ্যা হচ্ছে 99.44%। সেই 56 বিলিয়ন ডলারের কত লোক এই কৃষি পেল, কি বলে, সাবসিডি পেলেন? 43% সাবসিডি গেল ওই 99% কৃষকের কাছে। তাহলে বাকি 57% সাবসিডি কারা পেলেন? সেই ব্যাপারে কোনো কথা কি আছে? কৃষকরা যে আজকে শহীদ হচ্ছেন সাবসিডির কথা বলে, সেই সাবসিডির কথা কি কিছু বলা আছে? আপনি বলবেন যে সেস বসানো হয়েছে, কৃষি সেস। সিসি পেট্রোল ডিজেলের উপর সেস কেন বসানো হলো? কোন যুক্তিতে সেস বসানো হলো? সেস বসলে কিন্তু রাজ্য সরকারগুলো কোনো তার থেকে ভাগ পায় না, সেসের সমস্ত টাকা চলে যায় কেন্দ্র সরকারের হাতে। সেই সেসের টাকা কীভাবে খরচ করা হবে সেগুলোর কোনো ইঙ্গিত কি দেওয়া আছে? এর আগে জিএসটি সেসে যে টাকাগুলো রাজ্য সরকারের বিভিন্ন জায়গা থেকে, কয়লা থেকে বিশেষ করে তোলা হয়েছিল, পশ্চিমবাংলা তার মধ্যে একজন বড় কয়লা উৎপাদনকারী রাজ্য, এই অঞ্চলে পূর্বাঞ্চল থেকে এবং ঝাড়খণ্ড এইসব অঞ্চল থেকে কয়লা সবচেয়ে বেশি উৎপাদন হয়, তাদের থেকে যে সেসটা আদায় করা হয়েছিল জিএসটির কম্পেনসেশন দেওয়ার বাবদে, সে থেকে কত কম্পেনসেশন আমরা পাইনি এখন অবধি। এখন সেই কথাগুলোর উত্তর কে দেবে? সেই কথাগুলো উত্তর না দিয়ে আজকে আবার নতুন করে সেচ বসাচ্ছে রাজ্যগুলোকে, সমস্ত রাজ্যগুলোকে সেখান থেকে বঞ্চিত করে। কৃষি ক্ষেত্রের কথা কি বলা হবে? আমি জাস্ট একটা সেকেন্ড, ওকে, হ্যাঁ বলুন। গত বছর পর্যন্ত গোটা ভারতবর্ষে সমস্ত জায়গায় যে বিনিয়োগ হয়েছে, কৃষিক্ষেত্রে বিনিয়োগের পরিসংখ্যান হচ্ছে মাত্র 7.6%। 1950 সালে সেটা ছিল 18%, সে থেকে নেমে 7.6% নেমে এসছে কৃষিক্ষেত্রে বিনিয়োগ। আজকে কৃষিক্ষেত্রে বিনিয়োগের পরিসংখ্যান কত? আমার অনুমান সেটা আরও কমেছে সরকারকে। ঠিক, তাহলে আপনি কৃষকের জন্য কুম্ভীরাস্ত্র ফেলবেন, আপনি বলবেন কৃষকের জন্য নতুন ট্রেন দিয়েছেন। কোন কৃষক, যে ছোট কৃষকের কথা বলছি, তাদের পণ্য ধরুন পাঞ্জাব বা বাংলা থেকে মহারাষ্ট্রে নিয়ে বিক্রি করবে ট্রেনে চাপিয়ে, তারা তো বিক্রি করবে তার নিয়ারেস্ট মান্ডিতে। তাদের জন্য তো ট্রেনের সুফলটা দেওয়া হয়নি। সুফলটা ট্রেনের জন্য দেওয়া হয়েছে কাদের জন্য? যারা এই মান্ডিতে না গিয়ে কৃষকদের থেকে সরাসরি পণ্য কিনে, যার প্রতিবাদ করা হচ্ছে এখন বিভিন্ন আন্দোলনে, বড় বড় পুঁজিপতিদের জন্য সুবিধাটা দেওয়া হয়েছে। রাইট। হ্যাঁ, আমি দুটো জায়গায় ওনাকে অ্যাড্রেস করব। উনি খুব ভালো বলেছেন যে কনকারেন্ট লিস্টে চলে গেলে হেলথ ওনার আশঙ্কার জায়গা। আমি বলছি কনকারেন্ট লিস্টে না যাওয়ার জন্য আমরা যে 2 বছর আয়ুষ্মান ভারত প্রকল্প থেকে বাদ ছিলাম বাঙালিরা, সেইটাকে অ্যাড্রেস করবে। সেই ক্ষতিপূরণটা কে দেবে আমাদের? সেটা যদি আজ কনকারেন্ট লিস্টে থাকতো তাহলে আমরা আয়ুষ্মান ভারতের সুবিধাটা পেতাম। কিন্তু আয়ুষ্মান ভারত তো কিন্তু সব মানুষকে তো ক্যাটার করে না। যে কটা মানুষকে ক্যাটার করে, আমাদের পশ্চিমবঙ্গের কি কেউ লাভ তুলতে পেরেছে? পারেনি। কেন পারেনি? স্টেট গভর্নমেন্টের উদাসীনতার জন্য বা ইগোইজমের জন্য। আমি অ্যালাউ করব না স্টেটে কোনো সেন্ট্রালের প্রকল্প, সেটা হতে পারে দাদা, এটা ইউনিয়ন অফ স্টেট, আমি বারবার বলছি। দ্বিতীয় কথা, কৃষিতে আসি। আমি এতক্ষণ কৃষি নিয়ে কিছু বলিনি। কৃষিতে দেখবেন যে পরিসংখ্যানটা দিয়েছেন নির্মলা সীতারামনজি, 40% ইনক্রিজ করা হয়েছে এমএসপিতে, ঠিক আছে, যেটা 1.5 টাইমস 2013-14 থেকে, মানে 1.5 গুণ বাড়ানো হয়েছে এমএসপিতে। আর এই যে উনি একদম পারফেক্টলি বলেছেন, কৃষিতে ইনভেস্টমেন্ট কমে 7.6% চলে এসছে। তা এটা আমাদের আজকে নজর দেওয়ার দরকার না? কেন কৃষির এই অবস্থা হচ্ছে? এতদিন স্বাধীনতা আমাদের, স্টিল কৃষকরা এই অবস্থায় কেন আছে? এর উত্তর দিতে গেলে এই রিফর্মগুলো খুব দরকার, যেটা নিয়ে আজকে আপনি উত্তর ভারতে আন্দোলনগুলো দেখছেন। আপনি ইকোনমিক সার্ভে পাবলিশ করেছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, তাতে দেখবেন লাস্ট 20 বছর, 2001 সাল থেকে বলছি, ওনাদের ফেভারিট ইকোনমিস্ট কৌশিক বাসু, রঘুরাম রাজন, সবার রেকমেন্ডেশন, রিটেন রেকমেন্ডেশন ইকোনমিক সার্ভেতে দেওয়া হয়েছে। প্রত্যেকে কৃষির সংস্কার চেয়েছিল। আজকে যখন সেই সংস্কার করা হয়েছে, উত্তর ভারতে আন্দোলন চলছে, আর এখানে বলা হচ্ছে কৃষিকে শেষ করে দেওয়া হবে। এই হিপোক্রেসিটা খুব ডেঞ্জারাস। না, এখানে একটু বলতে দিতে হবে আমাকে। হ্যাঁ, আমি বলেনি, আপনি বলবেন নিশ্চয়ই। ঠিক আছে, বলুন।
না না আচ্ছা আপনি বলুন বলুন। দীপঙ্কর দা বলুন। কৃষিতে কিসের সংস্কারের কথা আমরা বলছি? আমরা কৃষিতে আপনারা যে সংস্কারের কথা বলছেন, যে আইনগুলো আনছেন, এই সংস্কারের কথা কি কোনো অর্থনীতিবিদ বলেছেন? এই সংস্কারের কথা 2001 থেকে বলে আসা হচ্ছে। প্লিজ আপনি ইকোনমিক সার্ভেটা পড়ুন ভালো করে। আমি এবং আপনি তার সাথে ফেভারিটও বলছেন, কে তার ফেভারিট? 300 পেজের বেশি আছে ইকোনমিক সার্ভে, তাতে ডিটেইল স্টেটমেন্ট কোট করা আছে। অর্থনীতির ছাত্র হিসেবে এসেছি, আমি কোনো রাজনৈতিক দল হ্যাঁ, একদম। আপনি কিন্তু আমাদের কলকাতায় অনেকদিন অর্থনীতি রাজনীতির সাথে মিশিয়ে পড়ানো হয়েছে, সেটাই ডেঞ্জারাস। আক্রমণ করবেন না, আমি শুধু জানতে চাইছি খুব বিনীত করে, আপনি কোন অর্থনীতিবিদ যাদের নাম বললেন? হ্যাঁ, অশোক গুলাটি, আমি বলে দিচ্ছি নাম ধরে বলতে দিন না আমাকে। হ্যাঁ বলেন। এই সাজেশনস গুলো দিয়েছে যে এসেনশিয়াল কমোডিটি অ্যাক্ট তুলে দাও, এই সাজেশনস গুলো দিয়েছে মান্ডি তুলে দাও। মান্ডি তুলে দেওয়ার কথা বলা হয়নি কোনো রিফর্ম। তাহলে আপনি যে রিফর্মের কথা, আপনারা এই তিনটে আইনে কি কি রিফর্ম করছেন যেটা কৃষকের পক্ষে ভালো? সেটা তো একদম পাবলিক ডোমেনে আছে। আপনি তো এখানে কোনো একটি রাজনৈতিক সংগঠনের হয়ে বক্তব্য রাখতে এসেছেন, আপনি তো ওই আইনগুলোকে সমর্থন করছেন। আপনি হ্যাঁ অবশ্যই করছি। বলুন আপনি কোন যুক্তিতে এই আইনগুলো সমর্থন করছেন? একটা কারণ, শুধু একটা। হ্যাঁ, প্রথম যুক্তি হচ্ছে অর্থনীতিবিদদের একদম স্টাডি আছে টানা স্বাধীনতা-উত্তর। আমি আপনার কথা আপনি আমায় বলতে দেবেন, আপনি বলছেন আমি চুপ করে আছি। আপনি কেন সমর্থন করছেন বলুন? আপনি একটা কারণ বলুন। এই তিনটে আপনাদের বলা হয়ে গেলে তারপর আমি বলা শুরু করব, আপনারা বলেন। না বলা হয়ে গেছে। না, অনেকক্ষণ ধরে একটু অশোক দা কিছু বলতে চাইছেন অনেকক্ষণ। হ্যাঁ বলুন অশোক বাবু। দেখুন, একটা কথা হচ্ছে যে উনি আদিত্যবাবু বললেন না যে এই স্টেট ব্যাংক বা অন্যান্য ব্যাংকগুলোতে এত বেশি এনপিএ, প্রাইভেট সেক্টর ব্যাংকের এনপিএ নেই। আমি বলছি যে গভর্নমেন্টের যে স্কিমগুলো আছে, প্রাইভেট সেক্টর ব্যাংক একটা দেখান যারা এগুলোকে ইমপ্লিমেন্ট করে। একটা আপনি জানেন, আপনারা আসার পরে আপনাদের বিজেপি সরকার একটা লোন স্যাংশন করে, লোন ইন্ট্রোডিউস করেছে, নাম হচ্ছে মুদ্রা লোন। জানেন আপনি? ওই যে মুদ্রা লোন আছে, তাতে কত হাজার কোটি টাকা এনপিএ হয়েছে এর মধ্যে 22 পিরিয়ডে, আপনার কোনো আইডিয়া আছে? কিন্তু এবং আপনি দেখান যে একটা এই প্রাইভেট সেক্টর ব্যাংক এটা করেছে, আপনি দেখান একটা ব্যাংক। 2 নম্বর ব্যাপার হচ্ছে, আপনাকে বলছি এই যে রিসেন্টলি যে ব্যাংকটা ডুবেছে ইয়েস ব্যাংক, সেখানে যাদের যাদের নাম বেরিয়েছে অল আর আপনাদের স্পন্সর। যেমন আপনাকে বলছি যে আপনাদের এই যে জি মিডিয়ার যে মালিক, মালিক আপনাদের এমপি না? বলুন না মুখে হাত দিয়ে। জি টিভির আমাদের যে মালিক বিজেপির এমপি, ভুল করছেন উনি। সুভাষচন্দ্র উনি বিজেপির এমপি না, আপনাদের এমপি, বিজেপির এমপি না উনি। ওকে, আপনাকে বলছি সেখানে এসছো না, আপনি এটা আমাকে জবাব দিন। এই যে ব্যাপারগুলো ব্যাংকগুলোকে, যে ব্যাংকগুলো যে থাপড়ে আছে, সে তার জন্য দায়ী। শুনুন, আপনাকে বলছি, এই যে আপনার বলছি যে অনিল আম্বানি যে টাকাটা মেরেছে, তারপরে ওর টাকা বেড়ে তাকে অন্য জায়গায় সে বিদেশে গিয়ে ডিক্লেয়ার করতে আমি দেউলিয়া, আর সেই তাকেই কিন্তু অ্যাপেলেট ডিলের ইয়ে দেওয়া হয়েছে। কেন দেওয়া হলো বলুন আপনি আমাকে, কেন দেওয়া হলো? ওকে আদিত্য না, ব্যাপারটা হচ্ছে যে কোথাও একটা যে বক্তব্য আসছে, কোথাও করোনাকে আড়াল করা হচ্ছে, কখনো হচ্ছে আইন শক্তপোক্ত আইন, আবার রাজ্যের হাত থেকে নিয়ে আয়ুষ্মান কেন চালু হলো না বলে হচ্ছে স্বাস্থ্যটা কনকারেন্টে চলে গেল। এই সব কিছুর ক্ষেত্রে অজুহাত তৈরি করা হচ্ছে, কিন্তু এতে কিন্তু দেশের ভবিষ্যতে আরো বেশি মানুষ, কিন্তু বহু মানুষ ফিউজিটিভ হয়ে উঠতে পারে, কিন্তু যেভাবে কৃষকরা হয়ে গেছে। আমি এক সেকেন্ড আরেকটা কথা বলতে চাইছি। আপনি দেখবেন যদি করোনার জন্য একটা শেষ বসাতো, যে যাদের ইনকামটা অনেক বেশি, মানে 15,000 ট্যাক্স, অতি বড় লোক, 15 লক্ষের উপরে, তাদের উপর যদি 4% কি 5% যদি একটা ট্যাক্স বসাতো, করোনার শেষ বসাতো আর কি, তাহলে কিন্তু যে তাহলে সেখান থেকে টাকা, তাদেরকে উৎসাহ যেমন হচ্ছে রাষ্ট্রের পলিসি, তাই তো আদিত্য, তাদেরকে উৎসাহ যেমন হচ্ছে রাষ্ট্রের পলিসি, মানে অন্তত কোনো বাজেটেই তো এরকম কিছু দেখলাম না। যা ট্যাক্স মধ্যবিত্ত এবং শ্রমজীবী মানুষের উপর চাপ বাড়ছে, এটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে বাজেটে। চাপ বাড়ছে, আদিত্য যতই যুক্তি দেখা। আমি বলিনি, আমি প্রত্যেকটা, আচ্ছা ঠিক আছে আসছি। সব পয়েন্টগুলোই এসে গেছে অলরেডি। দাদা আপনারা আমার থেকে অনেক সিনিয়র, আমি কিন্তু চেষ্টা করছি যথাযথ উত্তর দেওয়ার। হয়তো আপনাদের পছন্দ হচ্ছে না, আমি কিন্তু দেখুন ধরে ধরে অ্যাড্রেস করার চেষ্টা করছি আমি। তো আমার প্রথম কথা ব্যাংক নিয়ে, ব্যাংকিংয়ে যখন ঢুকলো
আপনি লক্ষ্য করে দেখবেন আমাদের দেশের রাষ্ট্রায়ত্তকরণের পরে ব্যাংকের, বিশেষ করে পাবলিক সেক্টর ইউনিটগুলো, প্রধানমন্ত্রী একদম ডিরেক্টলি পার্লামেন্টে রিপোর্ট দিয়েছেন 17 লক্ষ কোটি টাকা টোটাল কমার্শিয়াল ব্যাংকগুলো লোন দিয়েছিল 2006 সাল অবধি, স্বাধীনতা উত্তর। তারপর 2006 থেকে 2012 সংখ্যাটা দাঁড়ায় গিয়ে আপনার 51 লক্ষ কোটি টাকা। তো প্রধানমন্ত্রী বলল এই 6 বছরে কি হলো, ডাবলের থেকে বেশি লোন দেওয়া হয়ে গেল। এবার তার কারিগর যারা, তাদের যখন পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, সিবিআই ধরে নিয়ে যাচ্ছে, অর্থমন্ত্রী পি চিদাম্বরম এইসব কেসে, তখন আবার ইনটলারেন্স, চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যাচ্ছে। এবার আমি ব্যাংকের রিফর্মের ক্ষেত্রে আসছি, যে ব্যাংকের যখন দেখবেন একটা সময় ডিফল্টার হওয়ার পরে তখন সেটা এনপিএ হয়, যে বছর লোন দিয়েছে তার পরের বছর না দিলেই সেটা এনপিএ হয়ে যায় না। এবার 2012 অবধি যে বড় সড়ো লোনগুলো নেওয়া হয়েছিল, 2015-16 পর থেকে সব এনপিএ হওয়া শুরু হয়েছে, আপনি যদি লিস্টটা দেখেন। এবার এতে দেখলাম আমি ব্যাংক মার্জারের কথা বলা হয়েছে, সাথে সাথে 20,000 কোটি টাকা পাবলিক সেক্টর ব্যাংকগুলোকে ক্যাপিটালাইজ করার কথাও এই বাজেটে বলা হয়েছে, যার জন্য ব্যাংকের সূচকও দেখুন বেড়েছে এই একটা নিউজের ওপর ভিত্তি করে। দ্বিতীয় কথা, উনি একটা ভালো কথা বললেন, মুদ্রা লোনে এনপিএর সংখ্যাটা উনি দীপঙ্কর বাবু বললেন, উনি যেটা বলতে চাইছেন মুদ্রা আমি ওটাতেই আসছি। হ্যাঁ, আমি বলছি 3-4 বছরে মুদ্রা লোনের যারা ডিফল্টার তাদের তো স্টার্ট আপ বিজনেসের জন্য দেওয়া হয়েছিল, তারা খুবই মার্জিনাল লোকজন, সেই ইকোনমিতে নিচের আপনি মুদ্রা লোনের অ্যামাউন্টটা প্রচুর পলিটিক্যাল মানে হয়েছে, তাদের স্কিল লেভেল নিয়েও কিন্তু অনেকগুলো প্রশ্ন। এত দ্রুততার সাথে কি করে মুদ্রা লোন দেওয়ার পরে 3 বছরের মধ্যে আমি আসছি, এটা একটু আসছে। সুস্মিতা দেবী, সুস্মিতা, আমার কথাটা হচ্ছে যখন মানে আদিত্য বলল যে এটা ইউনিয়ন স্টেট, অবশ্যই ইউনিয়ন স্টেট, কিন্তু আমরা কিন্তু একটা ফেডারেল স্ট্রাকচারের মধ্যে দিয়ে যাই এবং ফেডারেল স্ট্রাকচারটার উপরে বিশ্বাস রাখি। সেখানে আজকে সব জায়গায় যদি আজকে রাজ্যের ক্ষমতাটাকে সত্যি খর্ব করা হয়, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের এই ফেডারেল স্ট্রাকচারের উপরে কিন্তু বিরাট বড় একটা আঘাত আসবে, এটা কিন্তু খুব ভাববার বিষয় এবং চিন্তার বিষয়। তার কারণ, এবং আর একটা জিনিস আমি বলছি, যে কটা প্রকল্প বর্তমানে রান করছে কিংবা আগেও যেগুলো রান করেছে, যে সমস্ত প্রকল্পগুলো, প্রত্যেকটা প্রকল্পে আমাদের ফেডারেল স্ট্রাকচার অনুযায়ী 60-40 কিংবা 70-30 সেন্ট্রাল এবং স্টেটের রেশিওতে একটা মানে ইয়ে থাকে, তাদের একটা রেশিওতে তারা এটা প্রকল্পটা চলে। এবার বিষয়টা হচ্ছে প্রত্যেকটা জায়গা থেকে যদি রাজ্য সরকারকে সেই জায়গা থেকে যদি আঘাত আনা হয়, প্রত্যেকটা জায়গা থেকে রাজ্য সরকারের ক্ষমতাটাকে খর্ব করা হয়, তাহলে এই যে পার্শিয়াল যে ইনভেস্টমেন্টটা, এটা রাজ্য সরকার কোথা থেকে করবে? এইটা গেল 1 নম্বর পয়েন্ট। আর 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে আজকে রাজ্যকে যদি বেঁধে দেওয়া হয় যে তুমি 4% পর্যন্ত লোন নিতে পারবে, এই লোনটা যদি রাজ্যকে বেঁধে দেওয়া হয়, তাহলে ওয়্যারঅ্যাজ কেন বেঁধে দেওয়া হচ্ছে না যে রাজ্যের এই পর্যন্ত ক্ষমতাটা থাকবে? তাহলে রাজ্যের ক্ষমতাগুলোকে সব জায়গা থেকে কেন খর্ব করা হচ্ছে? এই প্রশ্নটা হচ্ছে একটা সবচেয়ে বড় প্রশ্ন। আর একটা জায়গায় যেটা হচ্ছে সবচেয়ে বড় কথা, যেটার আমরা বিরাট বড় একটা বিপদের আশঙ্কা করছিলাম, এবং আজকে ওই ব্যাংক মার্জ নিয়ে আদিত্য অনেক কথা বলছে, ওনারা নিজেরাও জানেন যে কেন আজকে এই পরিস্থিতি, এবং সেই লিস্ট বিরাট বড় লিস্ট ওনারা জানেন। উনি বললেন একটা, সেটা একটা মার্জিনাল ব্যাপার না। 2012 থেকে অবধি যারা নিয়েছে ব্যাংক থেকে, তারা সেগুলো এনপিএ হতে শুরু করে এগুলো 15-16, অর্থাৎ ইঙ্গিতটা পরিষ্কার হচ্ছে কংগ্রেসের সময় ব্যাংকগুলো যাদেরকে টাকা দিয়েছিল তারাও অতটা মানে আর কি ওই নেই আর কি, মানে তাদের সেই স্কিল লেভেল নেই। আমাদের সময় তো মেহুল চিস্তিরা লোন নিয়ে পালিয়ে যায়নি, নীরব মোদিরা লোন নিয়ে পালিয়ে যায়নি, যাই হোক। এবার বিষয়টা হচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে যদি চিন্তা করতে হয়, তাহলে আপনি আজকে দেখুন যেই প্রাইভেটাইজেশনের ভয় আমরা প্রত্যেকে পাচ্ছিলাম, আজকে যে কোনো মানুষ, একটা বাচ্চা শিশুও পর্যন্ত বুঝতে পারবে, একটা সংস্থা যদি প্রাইভেটাইজেশন হয়ে যায় তাহলে অনেক লোকেরা সেখান থেকে বেরোজগার হয়ে যাবে। তার কারণ একটা প্রাইভেট সংস্থা যখন একটা প্রাইভেট মালিক যে আয়ত্ত করবে, তার সে মালিকানা সত্ত্ব পাবে, সে মনে করবে সে কতটা মুনাফা সে ঘরে আমি দীপঙ্কর দা, আপনি না একটু কনসাইজ করি। এয়ার ইন্ডিয়া এবং আজকে সমস্ত 1 সেকেন্ড 2022 অবধি আবার এয়ার ইন্ডিয়ার জন্য আবার মানে ক্রেতা দেখা হচ্ছে, ক্রেতা পাওয়া যাচ্ছে না, ক্রেতা দেখা হচ্ছে। এটা কি ভয়ঙ্কর একটা দীপঙ্কর বাবু আপনি 1 সেকেন্ড, রাজ্যের প্রসঙ্গটা যখন এলো, রাজ্যের প্রসঙ্গটা এই যে বারবার বলছি না, এটা কিন্তু একটা রাজনৈতিক বিতর্ক। তুমি এটা বলছো, এই যে রাজ্য আয়ুষ্মান ভারত নিয়ে তুমি বলছো, এরকম যদি সমস্ত ক্ষমতাগুলো যদি রাজ্যগুলো, তাহলে কিন্তু এটা অন্যদিকের একটা বিপদ।
ক্ষমতা আছে না না, স্বাস্থ্যে। এককভাবে ক্ষমতা, যৌথভাবে ক্ষমতার ক্ষেত্রে তোমরা বলবে যে একটা ভালোই হলো, তাহলে রাজ্য কেন্দ্র টাকা দেবে, সরকার কি হেলথের জন্য কিছু করবে না? বলুন এটা, তাহলে যৌথ ক্ষমতা দরকার নেই, না, health তাহলে রাজ্য allocate থাকবে। করবে, তাহলে রাজ্যগুলোর উপর করবে, আস্থা রাখতে হবে। তো এবার এক একটা রাজ্য এক এক রকম ভাবে সেটাকে নেবে, তাহলে তো হবে না। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তুমি তো বলতে পারো না, তুমি আজকে কতগুলো যেটা আমাদের সবচেয়ে না না, বড় scheme পশ্চিমবঙ্গ কি জেনে নিন। আমি ভারতবর্ষের দুটো কথা মানে উত্তর দিয়ে দেবো বিজেপি শাসিত উত্তরপ্রদেশ বা অন্য মহারাষ্ট্র বা অন্য রাজ্যের থেকে করোনা পরিস্থিতি খুব বাজেভাবে সামাল দিয়েছে, এটা তুমি কি বলতে পারবে? আমি- বা স্ট্যাটিস্টিক্যালি এস্টাবলিশ করতে পারবে? হয়তো বলতে পারো, কিন্তু স্ট্যাটিস্টিক্যালি এস্টাবলিশ করাটা কি অত আচ্ছা, সোজা? আমি দুটো কথা বলিনি, ভুলে এবং যান আমি এই আরেকটা কথা, এক সেকেন্ড একটা কথা বলতে চাই, বারে বারে আমি দেখছি বারে বারে এই বাজেটে বলছেন নির্মলা সীতারামন যে সমস্ত সংস্থাগুলোতে আমাদের কম মুনাফা হয় সেগুলোকে আমরা প্রাইভেটাইজেশন করছি। তাহলে রেলে কি আমাদের কম মুনাফা হয় না। যেটাকে আমরা প্রাইভেটাইজেশন না, করছি? রেল privatization এয়ার এর ইন্ডিয়াতে কথা কি আমাদের বলা কম মুনাফা হয় যেটাকে আমরা বা প্রাইভেটাইজেশন এলআইসি করছি? এলআইসি তো এত মানে বিপদে LIC আপদে আমাদের কম মুনাফা দিয়েছে, হয়। এলআইসির উপর LIC LIC সংস্থা asset আছে সারা ভারতবর্ষে, Subsidiary LIC হলো এই যে- ভারতবর্ষের বিপাকে সব সময় তারা শেয়ার করছে ভারতবর্ষে। আমি উত্তরগুলো তাদের ওকে asset ওকে গুলো। ওকে আদিত্য, হ্যাঁ, আমি জাস্ট একটা জিনিস, তিনটে জিনিস বলে দিই। আজকে স্ট্রাকচারটা ধরুন উল্টো আছে, কেন্দ্র সরকারে কংগ্রেস আছে, কোনো রাজ্য সরকারে বিজেপি আছে। এবার কংগ্রেস একটা হেলথ পলিসি ডিক্লেয়ার করলো, সেটা বিজেপির সরকার শুধু পলিটিক্যাল ইগোর জন্য অ্যাকসেপ্ট করছে না, তখন সব থেকে ক্ষতিগ্রস্ত হবে সেই স্টেটের মানুষটা। ঠিক উল্টো চিত্র, এবার কনকারেন্ট লিস্ট হলে, যৌথভাবে হলেও কিছুটা চেক ব্যালেন্সের জায়গা থাকবে। দুই, আচ্ছা আমি ওনাকে জাস্ট বলবো একটা জিনিস, উনি বারবার স্টেটের ক্ষেত্রে দিদি স্টেজ দিচ্ছিল। আমাদের যখন জওহরলাল নেহেরু সরকার ছিল দিল্লিতে, এখানে বিধান রায় সরকার ছিল, দুবার ফারাক্কা ব্যারেজ বলুন, তিস্তা বলুন, এইগুলো ইন্টারন্যাশনাল চুক্তি আমরা লঙ্ঘন করে পশ্চিমবঙ্গের জন্য জলের ব্যবস্থা করা হয়েছে। প্রচুর ইনস্টিটিউট হয়েছে, লাইক আপনার আইআইএসটি হয়েছে, আইজার হয়েছে, আইআইটি হয়েছে, আইআইএম হয়েছে, সব বাংলায় হয়েছে। কারণ বাংলা সেই সময় একটা ভাইব্রেন্ট বেঙ্গল ছিল, বা বিধান রায়ের সেই ভিশনটা ছিল বেঙ্গলকে কীভাবে সেটা এগিয়ে নিয়ে স্বীকার যেতে। করুন, সেটা স্বীকার করুন। আমি স্বীকার করছি, আমার কোনো অসুবিধা নেই দিদি তাতে। কিন্তু আজকে আমার দিদির কথা শুনে আনফর্চুনেট মনে হচ্ছে, যেখানে কেন্দ্র কোনো পলিসি লাগু করতে গিয়ে মাথার ঘাম পায়ে ফেলে দিচ্ছে, পলিসি লাগু করা যাচ্ছে না, সেখানে দিদি এই জিনিসগুলো, কলকাতা না পশ্চিমবাংলা আমাদের দেখবেন কিছু অ্যাডভান্টেজ আছে। আমি স্টেটে একটু ঢুকছি, কলকাতার সবথেকে বড় অ্যাডভান্টেজটা হলো এই জিওগ্রাফিক্যাল লোকেশনটা। এখানে আপনার ওয়াটারওয়েজ আছে গঙ্গা, এখানে বে অফ বেঙ্গল আছে, আপনার ডিপ পোর্ট হতে পারে, এখানে আপনার সাউদার্ন রেলওয়ে, সাউথ পোর্টগুলো ইস্টার্ন বললো রেলওয়ে। বলে মনে পড়লো, পোর্টগুলোকেও আবার বেসরকারি হ্যাঁ, আমি আসছি, আমি সব উত্তর একসাথে দিয়ে দেবো, আপনি প্রশ্ন না করলে আমি সেই পোর্টগুলোকে, বন্দরগুলোকেও তুলে দেওয়া আমাকে দেওয়া বলতে না হচ্ছে দিলে দিদি বেসরকারি খুব মুশকিল। আমি না না, কলকাতাতে আসছি এইটা- একদম। মানে তুমি কি মানে সারাসারে যে এইখানে আমি তো ছিলই বলতে চাইছি এই অপরচুনিটিগুলোকে এক্সপ্লয়েট করা হয়নি। এর Right. উইটনেস আমি- কোনগুলো? আমি- এইখানে Left through এই 43 years. নিশ্চয়ই যুক্তিটা থাকবে এখানে, এই অপরচুনিটি রাজ্য না, কেন্দ্রের এক সেকেন্ড এক সরকার সেকেন্ড কিন্তু এক সেকেন্ড বলতে দিলে দিদি, আমি ঠিক আপনার আছে, কথা বলছি বিজেপি দিদি। চরম বিরোধিতার তো কতগুলোতে জায়গায় আছে, কতগুলো পয়েন্টারে তো আমরা এগোচ্ছি। দীপঙ্কর দা, আমি তো ধরে ধরে ওরা বলছি বলছে একদম। যে একটা আত্মনির্ভর ভারত মানে একটা কতগুলো অপরচুনিটিটাকে এক্সপ্লয়েট করতে চাইছে। হ্যাঁ। সেটাতে আপনি বলছেন যে অনেকগুলো জায়গায় সত্যি এই আশঙ্কা, আপনার আশঙ্কাটা উড়িয়ে দিতে পারছি না, আমি যে দুটো- রাজ্যের দুটো সাথে উদাহরণ- কিন্তু হ্যাঁ, তাদের আমি একটা বুঝতে বৈরিমূলক সম্পর্ক তৈরি হওয়ারও সম্ভাবনা থাকছে, যেহেতু স্বাস্থ্যের একটা উদাহরণ আপনি আমি তুললেন। just কি বলবেন? দুটো কথা বলবো এই প্রসঙ্গে। তার আগে আদিত্যবাবু যেটা বললেন যে পশ্চিমবাংলার খুব বিশেষ করে কলকাতার খুব অ্যাডভান্টেজ আছে জিওগ্রাফিক্যাল, একদম সত্যি কথা। আপনি জানেন যে কলকাতা থেকে মিয়ানমারে এক নতুন করে আবার একটা রুট চালু হয়েছিল, জাহাজ রুট। মিয়ানমারে একটা বন্দর তৈরি করেছিল ভারত সরকার। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সময় হলো না বলে ওই সিটু বলে যে জায়গাটা রাখাইন স্টেটে মিয়ানমারে, ওই বন্দরটা উদ্বোধন করতে পারেননি, গত 3 বছর ধরে পড়ে রয়েছে। আজকে মায়ানমারে গতকাল সেনা উদ্বুত্থান হয়েছে। ঠিক, আমি এই কথাটা বলতে দিন। বলুন। এটার জন্য কলকাতা থেকে মায়ানমারের যে ফেরি সার্ভিস চালু করার কথা ছিল, যে জাহাজ পরিষেবা চালু করার কথা ছিল, এত উদাসীন আপনারা বাংলা সম্বন্ধে, এতটাই উদাসীন। এখন আপনারা বাংলার জন্য খুব বড় বড় কথা বলছেন, আপনি সময় করতে পারেননি মাননীয় প্রধানমন্ত্রী। আমি জাস্ট এটা একটা উদাহরণ দিলাম। দ্বিতীয় যে জায়গাটায় আমি আমার আশঙ্কার কথাটা বলছি, আমফান এবং করোনা যখন একটা ভয়ঙ্কর রূপ নিচ্ছিল পশ্চিমবাংলায়, আপনারা সবার মনে আছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার কেন্দ্রের কাছে অনুরোধ করছিলেন, আমাদেরকে ঋণ নেওয়ার সুযোগ দাও, তোমরা তো টাকা দিচ্ছ না, এই অবস্থায় আমাদের ঋণ নেওয়ার সুযোগ দাও। 1,000 কোটি টাকা এক মিনিট এসেই বল, দিয়ে আমাকে দিয়েছে শেষ করতে দিন প্লিজ।
আগের আমাদের পাওনা টাকাগুলো দিচ্ছ না, সেটা তো তোমরা কবে দেবে জানি না, কিন্তু অন্তত বাজার থেকে ঋণ নেওয়ার মিস্টার সীতারামন কি বলছিলেন, আমাদের কতগুলো নিয়মের মধ্যে আমরা এখন দেশ চালাই, আপনি জানেন সেই নিয়মে 3.5%-এর বেশি ঋণ নেওয়া যাবে না রাজ্য সরকারগুলো। এটা আবার ডিক্লেয়ার হয়েছে 4%। এবার এটাকে উনি তখন 0.5% বাড়িয়েছিলেন। এবার আজকে যে বাজেট হলো সেই বাজেটে কত দেখা গেল, কততে ঋণ নেওয়া হয়েছে? 4%। না, আমাদের বাজেট ডেফিসিট কত হলো, ফিসকাল ডেফিসিট 9.5 9 পয়েন্ট কত, ঠিক আছে 9.5। আগামী বারের জন্য কত 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 করা হলো, প্রায় 9%-এর বোধহয় আশেপাশে এরকম কিছু। না 6 পয়েন্ট কত, তাই 6.8 মানে 3.5টা উঠে গেল। রাজ্য যখন বারবার অনুরোধ করছিল তখন রাজ্যকে এই সুযোগটা দেওয়া হলো না, কিন্তু কেন্দ্রীয় সরকার 12 লক্ষ কোটি টাকা বাজার থেকে তুললো, রাজ্যকে তুলতে দিল না। এই 12 লক্ষ কোটি টাকা বাজার থেকে যে কেন্দ্রীয় সরকার তুললো নিজের ইচ্ছে মতো, সেই টাকাকে শোধ দিতে হবে কে? ভারতবর্ষের মানুষকে তো, নিজের জন্য না। এক মিনিট বলতে দিন, শেষ করিনি আমি। আজকে উল্টো রাস্তাটা একটা ছিল তো, আরেকটা অল্টারনেটিভ রাস্তা ছিল তো। ভারতবর্ষের যে 1% লোকের প্রচুর সম্পত্তি বাড়লো করোনার সময়, যখন দেশটা ডুবে গেল প্রায়, তখন এই 1% লোকের ওপরে পৃথিবীর বহু তাত্ত্বিক, বহু অর্থনীতিবিদ বলেছেন এই সময়ে ওয়েলথ ট্যাক্স বসাও। ওয়েলথ ট্যাক্স বসিয়ে তিনি তো 12 লক্ষ কোটি টাকার চেয়ে অনেক বেশি টাকা উদ্ধার করতে পারতেন। মানে সেটা তিনি না করে বাজার থেকে ঋণ নিলেন, রাজ্য সরকারকে ঋণ নিতে দিলেন না। এটা কোন ধরনের আইন? এটা খবরদারি ছাড়া আর কি? আমি জানি পুরোটাই না। তো না মানে না, হচ্ছে এইটা একটা বিষয়। আজকে নির্মলা সীতারামন কিন্তু নিজে স্বীকার করেছেন, উনি কিন্তু যখন ফিসকাল ডেফিসিটের কথা বলতে গেছে তখন কিন্তু উনি বলেছেন যে ফিসকাল ডেফিসিট এখন 9.5, বাট এটা 3.5 থাকা উচিত ছিল, কিন্তু করোনা পরিস্থিতির জন্য আজকে এই পরিস্থিতি। এটা উনি বলেছেন, এটা স্বীকার করেছেন, এটা না বলার কোনো জায়গা নেই। কিন্তু বিষয়টা হচ্ছে আমি কিন্তু কোনো রাজ্যের হয়েও বলছি না, আমি আমার রাজ্যের হয়েও বলছি না। না, রাজ্যের হয়ে বলবেন, রাজ্যের হয়ে বলতে হবে। বলতে হবে না, রাজ্যের হয়ে বলতেই হবে। আমি আদিত্যকে বলবো, ফেডারেল স্ট্রাকচারের কথা, আমি বাংলার মানুষ। না ঠিক আছে, আপনি ফেডারেল স্ট্রাকচার, আমরা এই কথাটা ও ইউনিয়ন অফ স্টেটস বলছে, ইউনিয়ন অফ স্টেটস, রাজ্যগুলোর ইউনিয়ন নিয়ে কনস্টিটিউশনে কি লেখা আছে সুজিত? না সব ঠিক আছে, তুমি রাজ্যগুলোকে এর বেশি লোন দেওয়া যাবে না, 2 লক্ষ কোটি টাকার যখন ঋণের প্রশ্ন আসবে দেওয়া যাবে না, শুধু দেওয়া যাবে না, নানা রকম ডুজ এন্ড ডোন্ট। এটা কিন্তু বাংলার মানুষ কিন্তু ভালোভাবে নেয় না এগুলো। আদিত্য দাস, আমি দুটো জিনিস বলে দিই। প্রথম কথা হচ্ছে পশ্চিমবঙ্গের ঋণের মাত্রাটা আপনারা জানেন কি? এখনো অবধি করোনা পরিস্থিতির আগে অবধি ধরে নিন, সেখানে দিনের পর দিন আগে ব্ল্যাকমেল হতো, পলিটিক্যাল ব্ল্যাকমেল, আমি এখান থেকে এত সাপোর্ট দেবো, আমায় এত ধার দিতে হবে। আমরা স্বনির্ভর হওয়ার কথা ভাবছি না। কলকাতার এখনো কলকাতার আরেকটা অ্যাডভান্টেজ বলে, আমি তাহলে কি করে বলবো? তাহলে দিদি আমি আপনার সময় কিন্তু বলছি না কিছু, একটু আপনি কাটছি। তুমি যে বললে যে আগে যা হতো যে আমাকে এত টাকা ঋণ দেওয়া হোক, আমি ক্ষমতায় থাকবো, আমি এইভাবে সরকার চালাবো, তোমার কাছে এর কোনো প্রমাণ আছে? আপনি ল্যান্ড রিফর্ম আইন দেখলেই বুঝতে পেরে যাবেন মনমোহনের সময় 2009 এর পর কি করা হয়েছিল। আরে বাবা, একটু পলিটিক্যাল সেন্স থাকলেই বোঝা যায়। ঠিক আছে, এটা ঠিক আছে। হ্যাঁ, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে আপনি উনি পোর্টের কথা বললেন, আপনার মিয়ানমারের কথা। আপনার মিয়ানমারে পোর্ট হয়ে গেলে কেন ডিলে করলো কেন্দ্র সরকার জানেন? কারণ কলকাতা উড়িষ্যা এদের অপরচুনিটি জীবনের মতো শেষ হয়ে যাবে ডিপোর্ট হয়ে গেলে। আমরা সেই জন্য বলছি আমাদের তো অপরচুনিটির সাথে সাথে প্রচুর থ্রেটও আছে। মানে কি এটা অর্থটা কি? আপনি কি বলতে চাইছেন? আমি কি বলতে দেবেন না আমাকে? না, ভারত সরকারকে তাহলে মিয়ানমারে যে পোর্টটা করেছে তাহলে নিজেদের টাকায়, তাহলে এটা ভুল সিদ্ধান্ত ছিল। আপনি বলে নিন, আমি তারপর বলবো। না আপনি তো আমার কথাটাকে কাটলেন। খুব মুশকিল। এই যুক্তিটা তো একটু মানে আশ্চর্য লাগছে যখন এই পয়েন্টারটা তুলছে। তুমি ওখানে টাকা খরচা করেছো, দেশের মানুষের টাকা ওখানে খরচা করে পোর্ট বানালে, এখন বলছে যে ওটা না হলে উড়িষ্যা বা এটা, তাহলে মানে অ্যাসেসমেন্ট গন্ডগোল। না, এটা পলিটিক্যালি প্রচন্ড পরিমাণে টার্বুলেন্ট একটা রাষ্ট্র। সেখানে আমাকে বলতে মধ্যখানে ইন্টারাপশন করলে পুরো জিনিসটা ভেঙে যায়। আমি যে আমার বলতে দিন, সেটা হচ্ছে আপনি দেখবেন পশ্চিমবাংলার জন্য সাগরে পোর্টের অ্যালোকেশন দিয়েছিল নীতিন গাডকারিজি মন্ত্রী, একদম ক্যাটাগরিক্যালি। এখানে বলছে সাগরে পোর্ট হবে না। এবার তাহলে হলদিয়ার অ্যাডভান্টেজ আমরা পাবো না? আমাদের রাজ্য সরকারের জন্য আমাদের পোর্ট ডিলে হয়েছে, সেই কারণে রাজ্য সরকারের জন্য পোর্ট না, সেখানে পার্সেন্টেজ অফ ইয়ে ছিল। না কথা ছিল অনেকগুলো, কিন্তু রাজ্য সরকারও তো পোর্ট বানাবার ক্ষেত্রে যথেষ্ট ইকুইপ না, তারা লোকেশন পাল্টাতে চাইছে। সেটা করলে অ্যাডভান্টেজ লোকেশন থেকে আমরা বেরিয়ে যাব, হলদিয়া পাবো না আমরা, হলদিয়া বন্দর।
সেটা রাজ্য বুঝুন। সরকার তার নিজস্ব মতামত দেবে না, সবই কি কেন্দ্র তারপরে কি হয়েছে? না, না, রাজ্য কি সবটাই কেন্দ্রের কেন্দ্রের তাহলে উপনিবেশ গাইডেন্সে নাকি? চলবে, কেন্দ্র এই তুমি এটা করে দেবে, রাজ্য তোমার এটা রাজ্য করতে কি- হবে, তাহলে আচ্ছা, রাজ্যগুলো আর ক্ষমতা ছিল, একদম, তুমি তো একদম, ঘুরিয়ে একদম, স্বীকার করছো না, এটাই। রাজ্যের সাথে রাজ্যের মেধাকে তুমি একদিকে বলছো, রাজ্যের সেই মেধাবী মানুষরাই তো ভোট দিয়ে 43 একটা বছর সরকার ধরে তৈরি করে। 43 বছর ধরে রাজ্যের মেধা সব বাইরে চলে যাচ্ছে, শুনুন, পুনে, শুনুন, ব্যাঙ্গালোর, আরে পরে আদিত্যবাবু ক্যালিফোর্নিয়া। শুনুন, ঠিক আছে, আপনি- সেই দাদা, মেধা আমার কেনার কাছে ব্যবস্থা একটা করুন, খুব- পশ্চিমবঙ্গ আমার- তবেই বাঁচবে, আমার- নাহলে বাঁচবে না। আমার আগের আর প্রশ্নটাকে যেটা বলছি আপনি- আমি, আমার কেন্দ্র আগ- রাজ্য এক দাদা, টেবিলে বসে আদিত্যবাবু, কথা এক বলে মিনিট, সুন্দর নেগোসিয়েশনের মাধ্যমে কাজ দাদা, হবে, এক মিনিট, যেরকম আপনি নেহেরু আমার আগের জির সময় প্রশ্নটাকে এড়িয়ে আর গেছেন। বিধান রায়ের সময় হতো। আপনি আবার সেই তারপরে দেখুন পুরনো- কত আইন ভেঙে পর্যন্ত পশ্চিমবঙ্গে দাদা, সিন্দ্রির সার কারখানা থেকে আপনার লোকোমোটিভ থেকে ওগুলো কি আইন চিত্তরঞ্জন ভেঙে হয়েছিল? সবকিছু হয়েছে। তারপরে কি হয়েছে? আইন আপনি ভেঙে ইন্দিরা হয়েছিল, গান্ধীর না, পর না, এগুলো কোনো না, না, পশ্চিমবাংলা- কি হয়েছে মানে ওটা শুধু নেগোসিয়েশন, আপনি একটা হ্যাঁ, বলুন। প্রপারলি বসে নেগোশিয়েট করতে হবে, আমি আচ্ছা, সেটা আপনি বলছি অনেক- কেন্দ্রের সাথে। আপনি তো অনেকক্ষণ ধরে বলছেন, আমি একটা বিনীত বলতে প্রশ্ন দিচ্ছেন করেছিলাম, কোথায়? আপনাকে একটা বিনীত প্রশ্ন করেছিলাম, একটা কারণ দেখান কেন আপনি 3টে কৃষি আইনকে সমর্থন করেন, একটা কারণ আপনি দিতে পারেননি। হ্যাঁ, আপনার আমি দিয়ে কাছে দিচ্ছি, এবার- এক্ষুনি এবার- আমি এবার বলবো। আরেকটা প্রশ্ন করছি, জানি আপনার এটা উত্তর নেই। আপনি কি মনে করেন পশ্চিমবাংলার কেন্দ্র সরকারের উপনিবেশ? কেন্দ্র সরকার যেটা বলবে ওটাই মানতে হবে এখানকার লোক। আপনি কি কেন্দ্রীয় সরকারের উপনিবেশ মনে করেন কেন পশ্চিমবঙ্গ? তা মনে করবো কেন? না, আমি আপনি তো যেভাবে একবারও বলিনি যেভাবে সেটা। কথা সাজাচ্ছেন, আপনি বলছেন যে রাজ্য সরকারের থেকে যাও কেন্দ্র বাবা। সরকারের কনকারেন্ট লিস্টে নিয়ে যাওয়াটা খুব দরকার। হ্যাঁ, কারণ রাজ্য কারণ সরকারের প্রকল্প কাছে আটকে দিচ্ছে, আমরা রাজ্য কেন্দ্রের সরকারের কোনো benefit গুলো ক্ষমতা পাচ্ছি না, নেই, তাই বলেছি। ক্ষমতা থাকবে না। আপনি তো সেই কথাই বলছেন। হ্যাঁ, রাজ্য কৃষির কথা সরকার বলেনি একটু, নিজে কৃষির সিদ্ধান্ত কথা নিতে তুলুন। পারবে না কোনখানে তার পোর্ট হবে, সব সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকার নেবে। তাহলে মানেটা কি? মানেটা কি? রাজ্য সরকারকে কেন্দ্রীয় সরকারের আদেশ অনুযায়ী চলতে হবে, এটা কি উপনিবেশ নাকি? না, কেন্দ্র রাজ্য তাহলে- সরকার তাহলে তাহলে নিজে বলতে- করে নিক, তাহলে সেটা কি বলতে করেছে? চাইছেন কি? সোজা সাপটা কোনো কেন্দ্র বাংলায় কি সরকার বলতে লাগবে না, চাইছে? কিছু সোজা করবেন না, সাপটা বাংলায় করতেও পরিষ্কার দেবেন করে- না। পরিষ্কার করে খুব বলুন মুশকিল বাংলায়। এইভাবে চললে। পরিষ্কার করে বলুন আর মেধাগুলো বাংলায়। যাচ্ছে আপনার আমাদের পুনে, যখন আমফান হায়দ্রাবাদ, হবে, ক্যালিফোর্নিয়া। আমাদের যখন এখানে আমফান আর হবে, এখানে ওই বিধ্বস্ত হবে PSU র যে আমফানে, লোকগুলো সরকারি তখন চাকরি রাজ্য বসে আছে। সরকার ক্ষমতায় যারা আছেন তারা মানুষের জন্য লোন নিতে চাইলে বাজার থেকে, সেটার আপনি পারমিশন দেবেন না কেন্দ্র, কিন্তু আপনি ইচ্ছে মতো বাজার থেকে লোন নেবেন, ইচ্ছে মতো আপনার বন্ধুদেরকে সেই বেশ, টাকাগুলো ওকে, মিলিয়ে দেবেন। ওকে, ওকে। এটা কি না, সঠিক নীতি বলছিলাম? আদিত্য মেজা ঝাড়ালে হবে না, রাজ্যের কথা তেমন না, এটা এই আমি প্রশ্নগুলো রাজ্যের তো- কথাই বলছিলাম। না, না, এই তুমি বলছো না না, মাস, আপনি একবার এক একটু সেকেন্ড, বলুন না, মাস আপনি এক্সোডাস কৃষি হচ্ছে, বিলটাকে যে কেন ব্রেন ড্রেন সমর্থন হচ্ছে, করেন? হ্যাঁ, 43 বছর ধরে হচ্ছে। সবচেয়ে বেশি ব্রেন ড্রেন হয়েছে কিন্তু মানে গুজরাট থেকে বা হচ্ছে ওখান থেকে হ্যাঁ। দক্ষিণ ভারত থেকে তারা হ্যাঁ, সবচেয়ে বেশি হ্যাঁ। ওখানে গেছে। কিন্তু- তাহলে কি ওই রাজ্যে কি অপরচুনিটি না, কম ছিল? কোনোটা কলকাতা ছিল না, এটা মনে করুন। কলকাতায় কটা কেন্দ্রীয় সংস্থা, কলকাতায় কি ইন্ডাস্ট্রি স্ট্রাকচার আচ্ছা, ছিল? সুদীপদা। কলকাতার টোটাল দেশের জিডিপি 43% শুধু বেঙ্গল দিত জিডিপিতে। ওকে, সেগুলো ওকে, দেখুন। একটু ঠিক আছে, একটু অশোক বাবু, তারা ন্যাচারাল কারণে মাইগ্রেট করছে, আমরা অশোক বাবু। কম্পালশনে করছি। একবার আদিত্য বাবুকে একটু রিকোয়েস্ট ওনাকে থামতে বলুন। আসছি। হ্যাঁ, বলুন। একবার একটা কারণ বলতে, কৃষি আইনটাকে কেন সমর্থন করছেন? কিটাকে? অশোক বাবু, ঠিক আছে, অশোক বাবু, হ্যাঁ, বলুন কি ব্যাপারে বলবো বলুন। উনি আদিত্যবাবু তো যা পারছেন তাই বলে যাচ্ছেন, কিন্তু বাস্তবতার সঙ্গে কোনোটাই মিল নেই। আমি তো বললাম যেটা, যে কি বলে মুদ্রা লোনের ব্যাপারে উনি কিন্তু কোনো জবাব দিতে পারলেন না। উনি একটাও দেখাতে পারলেন না যে এই সেক্টরে প্রাইভেট ব্যাংক গভর্নমেন্টের দ্বারা, গভর্নমেন্টের না, না, অশোক বাবু, আপনি কি আত্মনির্ভর ভারত হোক এটা চান? কার রাষ্ট্রের আত্মনির্ভর ভারত কি আপনি চান? আত্মনির্ভর ভারত মানে কি? এর ওপর লোকের জানেন ওপর না, ট্যাক্স চাপিয়ে কিছু কর্পোরেটদের সুবিধা পাইয়ে দিয়ে আত্মনির্ভর ভারত হবে? আপনি কি এটা মনে করেন? না, না। সেটা তো আপনি ঠিক কি এটা কথাই মনে না। করেন? সব বিপ্লবের হাতে দিয়ে দেবো, না, না, আমরা উনি সুবিধা বললেন কেন আপনি নেব? কি মনে করেন, আমার উত্তর হচ্ছে যে তুমি মুদ্রা লোন দিলে দেখে শুনেই দিয়েছো, তোমার এক্সপার্টাইজ প্রধানমন্ত্রীর একদম স্বপ্নের প্রকল্প, 3 বছরের মধ্যে কি করে ওটা ফেল, মানে এরকম এত এনপি হতে শুরু করে, আমরা তারপরে তুমি বারবার বলবে আমি আত্মনির্ভর ভারত করছি, কিন্তু ওই তারপর দেখা যাবে লাস্টে এন্ড প্রোডাক্টে কয়েকজন 3 থেকে 4 জন তারা সত্যি এত আত্মনির্ভর হয়ে গেল, আমরা যে দেশের পশ্চিমবাংলায় 135 কোটিকে ছাপিয়ে গেছে। আমরা পশ্চিমবাংলায় অশোকবাবুর কথাই বলছেন। আমরা পশ্চিমবাংলায় শুধু বিপ্লব করব, ট্রেড ইউনিয়ন করব, লকআউট করব, ওকে, ব্যবসায়ীদের কোনো ধন্যবাদ। ব্যবস্থা করে দেব। ধন্যবাদ। কর্পোরেট আজকে যে সুবিধা এই সেশনটা এই পর্যন্তই থাকছি। ধন্যবাদ ডক্টর দীপঙ্কর দে আপনাকে, ধন্যবাদ অশোক মুখোপাধ্যায় আপনাকে, এবং কংগ্রেসের মুখপাত্র সুস্মিতা বিশ্বাস আপনাকে, এবং অধ্যাপক আদিত্য দাস আপনাকেও, প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে বাজেট ভ্যাকসিনের এই পর্বটা এখানে শেষ করছি। আবারও আপনারা খবরের দিকে নজর রাখুন, আর প্লাস নিউজের খবর
সবসময় জেনে রাখবেন হচ্ছে কোনো রং মেশানো খবর আমরা দিই না, প্রত্যেকের যুক্তি প্রতিযুক্তি সমস্ত কিছুর উপর দিয়ে কিন্তু সেই খবরকে আপনারা যাচাই করে নিতে পারবেন। আবারও ফিরবো সন্ধ্যে 7টায় বাজেট ভ্যাকসিনকে সঙ্গে নিয়ে। দেখতে থাকুন আর প্লাস নিউজ, সবার আগে সবার পাশে।